বুড়ো হয়ে ট্যুরে যাচ্ছে, মানে মাস্ট বি ভলান্টিয়ারই হব। কমন সেন্স তো তাই বলে। সিয়াম ভেবাচাকা খেয়ে গেল কাব্যের এমন তেরা উত্তরে। ও হাসার চেষ্টা করলো। কাব্য এবার সিয়ামের চোখে চোখ রাখলো, পরপর সিয়ামের হাতের দিকে চোখ দিল। আবারও কুহুকে স্পর্শ করে আছে ওই হাতটা। কাব্য হাড্ডি মাপছে। এই হাতটা ভেঙে গুড়গুড় করতে কত মোটা লাঠি লাগবে কাব্য মেপে নিচ্ছিল হয়তো। কুহুর মুখের দিকে তাকিয়েছিল সিয়াম। হঠাৎ কাব্যের চোখে চোখ পড়তে দেখে কাব্য এবার দাঁত পিষে চোখ দিয়ে সিয়ামের দিকে শাসানো নজরে তাকিয়ে আছে। যা বুঝার বুঝে গেল সিয়াম। আলগোছে সিয়াম হালকাকে সে কুহুর কাঁধ থেকে হাতটা ধীরে ধীরে সরিয়ে নিল। কাব্য এবার ভ্রু বাঁকালো স্রেপ মুখে, কুহুর সামনে কিছুই বলল না। সিয়াম গলাকে সে কাব্যের দিকে আর চোখে চেয়ে কুহুর দিকে চেয়ে বলল, কুহু, আমার সাথে চল, আমার সিটে বসবে, কাম। কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে। দেখা গেল কাব্যকে অবাক করে দিয়ে কুহু দুবার না ভেবে ব্যাগ নিয়ে সিয়ামের সিটে চড়ে গেল। কাব্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, সোজা হয়ে বসে পড়ল সিটে। কুহু গেল ওই বাস্টার্ডের সাথে। কেন গেল? কাব্য রাগে ফুঁসতে ফুঁসতে তানিমকে কল করলো। তানিম মাত্র এন্ট্রি খাতাটা নিয়েছে ওর হাতে। কাব্যর ফোন দেখে রিসিভ করে হ্যালো বলতে কাব্য রেগে গেল। সিয়ামের সিট আমার বাসে কে প্ল্যান করেছে ছাগল? তানিম হতবাক, কিছু না বুঝে বলল, বাসের সিটের ব্যাপারে তো তুই আমাকে কোনো প্ল্যান বলিসনি, তাই আমি এসব কেমনে ঠিক করব? কেন, কি হয়েছে? কাব্য দাঁত পিষে গালাগাল করে বলল। কাব্য কল কেটে ফেললো ঠাস করে। তানিম হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। এই কাব্যের হঠাৎ হলোটা কি? হঠাৎ তানিমের ওর হাতে থাকা খাতার দিকে তাকালো। হঠাৎ খাতার এন্ট্রি লিস্টে কুহু আর শার্লিনের নাম দেখে তানিম সাথে সাথে ভ্রু কুঁচকে ফেললো। পরপর আচমকা পেট চেপে হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, আগুন জ্বলে গেছে। ফিদওয়ার কাব্য ফাইনালি ফেসে গেছে। এবারে স্টার্টে ট্যুর কাব্যকে সেরা একটা লাভ লেসন দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিম স্কোয়ার রিসোর্ট, দুপুর ৩:৩২। মেয়েদের একদল কানামাছি খেলার প্রস্তুতি নিচ্ছে। দলের মেয়েরা সবাই যে যার ওন্না গিট দিচ্ছে। সবার মধ্যে একটা তেজি দীপ্ত ভাব। ভীষণ হই হুল্লোড় করে খেলতে নেমেছে এরা। অবশ্য মনমরা হয়ে বসে থাকা এক চরিত্র কুহু এসবে থাকতে চায়নি। ওদিকে শার্লিন তো ভীষণ এক্সাইটেড। ও জোর করেই টেনে খেলায় আনলো কুহুকে। কুহু ওকে কত মানা করলো, রাগ দেখালো, কিচ্ছুটা শুনলো না শার্লিন। কুহুকে টেনে এনে তারপর নিজেই কুহুর ওড়না সুন্দর করে কোমরের দিকে গিট দিয়ে সাথে নিজেরটাও দিল। কুহু ওদিকে চুপচাপ ভোতা মুখে দাঁড়িয়ে আছে শার্লিনের পাশে। সবার সামনে সিন ক্রিয়েটও করতে পারছে না, নাহলে এই শার্লিন আজ ওর হাতে অবশ্যই অবশ্যই একটা চর খেত। মেয়েরা কাব্যের ঢাকা থেকে বাসে করে বয়ে আনে স্পিকারে লাউড ভলিউমে গান চালিয়ে দিয়েছে। গানের তালে খেলাটা ভালো জমবে এইবার। গান চলছে স্পিকারে। চোর হয়েছে সবার আগে দীপ্তি, রোল ১০১। ওর চোখ অন্যায় বেঁধে দেওয়া হলো। দীপ্তি খুঁজছে হাতিয়ে হাতিয়ে বাইকে। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে, খিলখিল করে হাসছে। কেউ কেউ দীপ্তিকে ইচ্ছে করে ছুঁয়ে দিচ্ছে, চেতিয়ে দিচ্ছে ওকে। দীপ্তি রেগে মেগে তখন আবার ওদিকে ছুটে যাচ্ছে। খেলতে খেলতে কুহুও কেমন যেন মিশে গেল ওদের সঙ্গে। ও হেসে হেসে দীপ্তির থেকে দূরে দূরে দৌড়াচ্ছে। ওর খোলা চুল উঠছে দমকা হাওয়াতে, ঠোঁটে বহুদিন পর মিষ্টি একটা হাসি ঝুলছে। ঠিক কতদিন পর হাসলো কুহু, কুহু হয়তো নিজেও জানে না। শার্লিন খেলতে খেলতে অপলক কুহুকে সে কখন থেকে দেখছে। বহুদিন পর, যেন বহু বছর পরে ওর ঠোঁটের হাসি দেখছে। এতে যেন শার্লিনের বুকের ভার অনেকাংশেই কমে গেছে। কুহুর ঠোঁটের হাসি ছড়িয়ে পড়েছে স্বভাব সুলভ শার্লিনের ঠোঁটেও। শার্লিন এর মৃদু হেসে এবার চেঁচিয়ে দীপ্তিকে বলে উঠল, দীপ্তি, তোর ডান পাশে কুহু, ধর ওকে, ধর ধর। কুহু সেটা শুনে চমকে উঠল, যেন শার্লিনের বলার সাথে সাথে সতর্ক হয়ে দৌড়ে পালাতে যাবে, তার আগে দীপ্তি ছুটে এসে ওকে ধরে ফেলল। কুহুকে দীপ্তি জাপটে ধরে রেখেছে। কুহু ওদিকে হতবাক। দীপ্তি ওকে ধরে চোখ থেকে ওড়না খুলে কুহুর দিকে চেয়ে জোরে লাফিয়ে লাফিয়ে বলল, চোর চোর, কুহু চোর এবার। কুহু ভোতা মুখ নিয়ে শার্লিনের দিকে তাকালো। শার্লিনের ওসবে পাত্তাও পেল না। শার্লিন রাক্ষসের মতো হাসতে ব্যস্ত তখন। কুহুর হাসি দেখে গা পিত্তি অবধি যেন জ্বলে উঠল। নিজে টেনে এনে কাণ্ড করলো তো শার্লিন। কুহু শার্লিনের দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমার নেক্সট টার্গেট তুই, শার্লিনের বাচ্চা, মনে রাখিস। এক মাগে শীত যায় না। শার্লিন বুড়ো আঙ্গুল দেখিয়ে হেসে বলল। দেখা যাবে, আগে তো ধর। কাব্য এদিক থেকে যাচ্ছিল তখন। রাতের বারবিকিউ পার্টি করা হবে, সে উপলক্ষে সব ম্যানেজমেন্টের হেড হচ্ছে কাব্য। তাইও বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। ভীষণ ব্যস্ত মানব শাহরিয়ার সিদ্দিক। কাব্যের পা হঠাৎই আচমকা থেমে গেল কারোর শার্লিনের বাচ্চা বলে গালি দেওয়াতে। কাব্য থামলো। কথা বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। কুহু মুখটা বাংলার পাঁচের মতো করে আছে, ওর চোখে কাপড় বাঁধা হচ্ছে। কুহু
ওই গোল গোল রাগী মুখটা দেখে কেন যেন কাব্য নিঃশব্দে হেসে উঠল কপাল চুলকে। ওর পাশে একজন জুনিয়র কথা বলছিল, কাব্যকে হাসতে দেখে অবাক হলো হয়তোবা। ভাইয়া আর ইউ ওকে? কাব্য চোখ সরালো, ঠোঁট ওভাবেই চাপা হাসি ঝুলিয়ে জুনিয়রকে বলল। ওদিকটা ম্যানেজ করো, আই এম কামিং। জুনিয়র মাথা দুলিয়ে চলে গেল। যাবার আগে নিজেও একবার কুহুদের কানামাছি খেলার দিকে তাকালো। এই মেয়েদের দলের মধ্যে নিশ্চয়ই বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তাই বোধহয় ওভাবে দেখছিল। ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড অর্থাৎ ভার্সিটির টপ নোচ নিউজ। এই নিউজ ও সবার আগে খুঁজে বের করবেই করবে। কুহুকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার শুরু হলো হাতড়ে হাতড়ে চোর ধরার পালা। শার্লিন এদিক ওদিকে দৌড়ে কুহুকে চেঁচিয়ে ডাকছে, পরপর কুহুকে নিজের দিকে টেনে নিয়ে দ্রুত আবার সরে যাচ্ছে। তার জন্য কুহুর মেজাজ আরও খারাপ হচ্ছে। কুহু ইচ্ছে করে সবাইকে ছেড়ে শার্লিনের ডাকের দিকে ছুটছে। শার্লিনও এতে ভীষণ মজা নিচ্ছে। কুহু হাঁপিয়ে যাচ্ছে, তবুও ছুটছেই। বাকিরাও কুহুকে চেঁচিয়ে চেঁচিয়ে চিয়ার্স করছে। কাব্য ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে কুহুর কানামাছি খেলা দেখছিল। কুহুকে পুরোপুরি এক বাচ্চা মেয়ে দেখাচ্ছে এখন ঠিক এই খেলাতে। কুহু বহুদিন পর, আজ একটা বছর পর হাসছে সদ্য ষোড়শী সেই কিশোরী কুহুন্নে। কি সুন্দর করে হাসি খুশি খেলছে। কাব্য তাকিয়েই রইল অপলক। কেন যেন দু কদম এগিয়েও পিছিয়ে গেল, এগুতে পারল না। বরফ কুণ্ডেনে জমে উঠে গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। কুহুর অবাধ্য চুল বারবার চোখে নাকে পড়ছে। কুহু বিরক্ত হয়ে বারবার ফু দিয়ে সরিয়ে দিচ্ছে ওর চুল। কাব্য মাথা নিচু করে নিঃশব্দে হেসে উঠল সেটা দেখে। হাতের বদলে ফু, দৃশ্যটা ইন্টারেস্টিং। কাব্য আরাম করে এবার একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে কুহুর খেলা দেখায় মন দিয়েছে। আশেপাশে খবর ওর আর মাথাতেও নেই। পুরো মাথাটা জুড়ে মস্তিষ্ক, হৃদয়, মন, তনমনে শুধুই কুহুই থেকে গেছে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ওকে যেন। তানিম পাশ দিয়ে যাচ্ছিল তখন। কাব্যকে এভাবে মৃদু হেসে আরাম করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তানিম কিছুক্ষণের জন্য থামলো। কাব্য এমন মেয়েদের গ্রুপের দিকে চেয়ে থাকতে দেখে তানিম হঠাৎই ভ্রু কুচকালো। কি দেখছে কাব্য এত? ও কাব্যের চোখের ইশারা অনুযায়ী তাকালো সামনে। তারপরে তানিমও বাঁকা হেসে উঠল। ও, কুহু এখানে, এজন্যই জনাব এমন করে মন্ত্রমুগ্ধের হয়ে মতো তাকিয়ে আছে। বাহ! তানিম হাসলো। এবার পালা কাব্যকে নিয়ে মজা উড়ানোর। তানিম এই সুযোগ কি কোনোদিনও মিস করতে পারে? তানিম ধীরে ধীরে কাব্যের পাশে এসে দাঁড়িয়ে নিজেও গাছের সাথে হেলান দিয়ে কুহুর খেলা দেখতে লাগলো। কাব্যের চোখের দিকেও একবার তাকালো। এর পলক অবধি পড়ছে না। হায় রে প্রেম, হায় রে দহন! দীর্ঘশ্বাস ফেললো তানিম। তারপর আবারও সোজা হয়ে দাঁড়িয়ে কাব্যের কানের কাছে ফিসফিস করে শুনিয়ে বলতে লাগলো। কুহুকে অনেক সুইট লাগছে, তাই না? কাব্য কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেললো। চূড়ান্ত আবেগ দিশেহারার ন্যায় শোনালো ওর গলা। ইয়া, লাইক আ রসগোল্লা। তানিম উত্তরের ধরন শুনে কেসে উঠল। পরপর কাশতে কাশতে নিজেকে সামলে নিল। ভ্রু কুচকে বিরক্ত একবার কাব্যকে দেখে বলল। কে বলবে এই নিরামিষ আমার সামনেই কুহু, যে কুহুকে নিয়ে তেমন কমেন্ট, কিয়ামত আসার আলামত জাগে। পর মুহূর্তে নিজেকে সামলে তানিম কাব্যের কানের কাছে আবারও ফিসফিস করে বলল। কুহুর হাসি। কাব্য এবার কুহুর দিকে স্থির চেয়ে থাকতে থাকতে দিন দুনিয়া ভুলে বিড়বিড় করলো। মারাত্মক। তানিম এবার পেট ফেটে হাসি আসছে। হাসি চেপে রেখে কাব্যের কানের কাছে এবার একটু জোরে আওয়াজ করে বলল। এই মায়াবী মুখের হাজবেন্ড যে হবে সেই ছেলেটা ভীষণ লাকি হবে, যেমন সিয়াম। কাব্যের ধ্যান সম্পূর্ণ মুছে গেল। ও হঠাৎ আচমকা তীক্ষ্ণ চোখে তানিমের দিকে তাকালো। তানিম ভীষণ স্বাভাবিক চোখে কাব্যের চোখে চেয়ে আছে। কাব্য মহাবিরক্তিতে চোখ মুখ কুচকে বেহাল দশাও তানিমের দিকে খেয়াল করে ফেলার মতো লুক দিয়ে বলল। সিরিয়াসলি সিয়াম? তানিম অবাক হবার ভান করে বলল। কি সিরিয়াসলি? সত্যিটাই তো বললাম। সিয়াম না কুহুর বয়ফ্রেন্ড। কুহুর হাজবেন্ডই তো তাহলে ওই হবে, সায়েন্স তো তাই বলে। কাব্য তানিমের কাঁধে এবার হঠাৎ জোরে ওর হাতটা রাখলো। তানিমের মনে হলো ওর ঘাটটাই বোধহয় ভেঙে যাবে। তানিম শুকনো হেসে ব্যথাতুর ভঙ্গিতে সরে যাবার চেষ্টা করতে কাব্য আরও শক্ত করে চেপে ধরে ওর ঘাটটুকু দুহাতে শক্ত এক একটা চাপ দিতে দিতে চিবিয়ে চিবিয়ে বলল। সায়েন্স না, নেক্সট নেক্সট টাইম সিয়ামের নাম মুখে আনলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি স্পেশাল একটা ক্লাস নেব তোর উপর। মনে থাকবে? তানিম সবটাই বুঝে দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে বলল। আর বলবো না ভাই। কাব্য ঘাট থেকে হাত সরিয়ে নিতে নিতে তীক্ষ্ণ চোখে চেয়ে শাসিয়ে বলল। গুড। মনে না থাকলে তুই আর ওই তোর সিয়াম দুটোকে মেরে হাওয়ারে ফেলে যাব। বলেই কাব্য ঠোঁট টেনে হেসে তানিমকে ছুঁড়ে ফেলার মতো ধাক্কা দিল। তানিম পিছিয়ে গিয়ে হতাশ চোখে কাব্যের দিকে তাকিয়ে রইল। ওদের কথার মধ্যে হঠাৎ একটা সিনিয়র ভলেন্টিয়ার আপু খেলার মধ্যে ডেকে উঠলেন।
ওই কাব্য, তোর স্ট্যাপিফাই প্যালেস্টাইনটা দিয়ে যা ভাই। তারিনকে আরেকবার চোখের ইশারায় শাসিয়ে কাব্য হনহনিয়ে এগিয়ে চলে গেল। কুহু তখন শার্লিনের পেছনে ছুটছে। কাব্য কুহুর দিকে না থেকে অন্যদিকে যাচ্ছিল, অর্থাৎ স্পিকারের দিকে। হঠাৎ শার্লিন কাব্যের এদিক থেকে যেতে কুহু হঠাৎ ছুটতে ছুটতে কাব্যের সাথে জোরে একটা ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে কুহু ঠাস করে পড়ে যেতে নিলে নিচে কাব্য আচমকাই সচকিত হয়ে তাড়াহুড়ো করে কুহুর কোমরখানা চেপে ধরে নিজের দিকে টেনে মিশিয়ে নিল। কুহু ভয়ে কাব্যের শার্টের আস্তিন খামচে ধরে ওর বাহুতে মুখ লুকিয়ে জোরে শ্বাস ফেলছে। কাব্য মাথা নিচু করে দেখল ওর পুরো বুকে কুহুর চুল এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কুহু মিষ্টি একটা চোরের মতো কাব্যের বিশাল বাহুতে মুখটা লুকিয়ে আছে ভয়ার্তের ন্যায়। কুহুর গায়ের মিষ্টি এক সুঘ্রাণ কাব্যের নাকে এসে ধাক্কা খেলো কেমন যেন। কাব্য চোখ বন্ধ করে ঘ্রাণটা টেনে নিল নিজের নাকে। কুহুর কাছাকাছি এলে ইদানিং কাব্য আর নিজেকে সামলাতে পারে না, একদম কেমন যেন এলোমেলো ওলটপালট হয়ে যায় ও সমস্ত সত্তা। ঠিক আজও তাই হলো। নিজেকে সামলে কুহু যখন বুঝতে পারলো এটা একটা পুরুষের শরীর ও চোখ বাঁধা থাকায় আটকে উঠেছে এই ভেবে যে এটা কি সিয়াম, কুহু সাথে সাথেই সরে দাঁড়ানোর চেষ্টা করে বিড়বিড়ালো। সিয়া। কুহু এতটা অনুভব করে সিয়ামকে কাব্যের ভীষণ রাগ হলো। জেলাসিতে দগ্ধ কাব্য এবার রেগে কুহুর কোমর শক্ত হাতে টেনে ধরতে কুহু মিশে গেল কাব্যর গায়ের সাথে আবারও। কাব্যকে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে গমগমে স্বরে জানালো, ইটস কাব্য, KABBO, কাব্য। কুহুর বুক ধুকপুক করে উঠল অমন গম্ভীর অথচ শাসনে স্বর শুনে। ও আলগোছে মাথা তুলে কাব্যের দিকে তাকিয়ে ওকে অনুভব করার চেষ্টা করলো। চোখ জোড়া বাঁধা ওর ঠোঁটটা তিত্তির করে কাঁপছে। কাব্য নাকের ডগায় রক্তিম রাগ তখনও লেগে আছে। ও আলগোছে কুহুর চোখ থেকে কাপড় খুলে দিল। কুহু ধীরে ধীরে কাজল রাঙানো মায়াবী চোখ দুটো মেলে চাইল কাব্যর ঠিক চোখের দিকে। দুজনার চোখে চোখ মিলল। চোখ কি মনের কথা বলে? প্রেম কি জানে? প্রেমিকার চোখ প্রেমিককে ঠিক কতটা আহত করতে পারে, কিভাবে মন্ত্রপুতের ন্যায় বশীভূত করতে পারে? প্রেম কি জানে এসব বাণী কথা? প্রেম বোধহয় জানে, তবে কুহু জানে না এসব। কুহু ভুলে গেল সবটাই, ওর ঘৃণা, ওর ডিপ্রেশন, ওর সেই 6 মাসের পুরনো এক একটা নিষ্ঠুর স্মৃতি সবটাই ভুলে গেল। তাকিয়ে রইল কাব্যর চোখের দিকে, যে চোখ যেখানে কুহু একটা সময় ভালোবাসা নিয়ে তাকাতো। সেই চোখে কুহু নিজের জন্য দেখতে চেয়েছিল অঢেল ভালোবাসার সাগর। কুহুর ওই চোখ দুটো কাব্যকে আবারও এলোমেলো করে দিল। হঠাৎ কি যে হলো! শাহরিয়ার সিদ্দিক কাব্য, গুড বয়। ও আলগোছে কুহুর কানের পেছনে চুল গুজে দিয়ে একদম আচমকাই মোহিত হয়ে নেশাগ্রস্তের ন্যায় কুহুর কপালের ঠিক মধ্যখানে চরম আবেগে চুমু খেলো। একটা চুমুই তো মাত্র, কেন যেন সঙ্গে সঙ্গে কুহু আটকে উঠল। চোখ বড় বড় করে তাকালো ওর কপালে ঠোঁট ছুঁয়ে রাখা কাব্যের ঠিক বন্ধ চোখের দিকে। কাব্য যেন নিজের মধ্যেই নেই, ওর সমস্ত ধ্যান ওই এক চুমুতে যেন নিবদ্ধ হয়ে গেছে। একটা চুমু, বড্ড আশ্লেষের একটা চুমু। কাব্যের খা খা করা বুকটায় একটা ঠান্ডা চুমু কুহুর ভেতরটায় নাড়িয়ে দিল যেন। কাব্য এখনো কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে আছে, ওর হুঁশ নেই ও কি করছে। আকৃষ্ট হয়ে গেছে আপনা আপনি কুহুর প্রতি। কাব্য বুঝে গেছে সর্বনাশ তখনই ঘটে গেছে। শেষ ফিরে আসবার সমস্ত পথ তখনই বন্ধ হয়ে গেল। প্রেমের দরজা খুলে গেল। ভালোবাসার টইটুম্বর করে ঢেউয়ের ন্যায় কাব্যের দিকে এগিয়ে এলো। কাব্য চরম আবেগে লুফে নিল ওদের, কিন্তু কুহু ও বড্ড দেরি হয়ে গেল। শাহরিয়ার সিদ্দিকী কাব্য বড্ড দেরি। কুহু আচমকা অস্থির হয়ে চুমুরত কাব্যকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে। কাব্য দুপা পিছিয়ে যেতে যেতে কুহুর দিকে অবাক হয়ে একবার তাকালো। কুহুর চোখে জল। কাব্য ওটা দেখলো। কুহু কি কাঁদছে? কাব্য চুমু খেয়ে ফেলেছে দেখেই কি কাঁদলো? এটা এটা কি করে ফেললো কাব্য? কুহু টলমল চোখে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে কাব্যের চোখের দিকেই একবার তাকালো না। মাথাটা নিচু করে কাব্যর হাত থেকে ওড়না জোর করে টেনে নিয়ে নিজের হাতে নিয়ে হঠাৎ দৌড়ে চলে গেল কাব্যর সামনে থেকে। কাব্য কুহুর যাওয়ার দিকে তখনও অবাক চোখে চেয়ে। কুহু ওকে ধাক্কা দিয়েছে। কাব্য তো এটাই ভেবে পাচ্ছেন ওর আচমকা হয়েছিলটা কি। কুহু ওকে জড়িয়ে ধরার পর ওর এত অস্থির লেগেছিল কেন? কিসের কারণে? কুহু এতটা কাছে ছিল ওর, এতটা কাছে ওর হার্ট, সেটা আজও এত ফাস্ট বিট করেছিল, এখনো করে যাচ্ছে। কাব্য জোরে একটা শ্বাস ফেলে নিজের বুকের বাঁ পাশ সেদিনের মতো খামচে ধরে মাথা নিচু করে অতিষ্ঠ ভঙ্গিতে বারবার বলতে থাকে, Stop feeling so fast, damn. Stop this nonsense. I say stop. অদূরে শার্লিন দূর থেকে কাব্যের এসব দেখছিল। কাব্যের আজকের কুহুর প্রতি নজর, আজকে চুমু খাওয়ার ব্যাপারটা ওর একটু সুবিধার লাগে না। কাব্য ভাই কি কুহুকে ভালোবেসে ফেলেছেন? এটা কি ওর ভ্রম নাকি সত্যি? কাব্য ভাই এতটা অস্থির, এটা কি প্রেমী নাকি এসবটাই শার্লিনের বোঝার ভুল? কুহু কাঁপতে কাঁপতে দৌড়ে গেল হাওরের পাড়ে। সেখানে একটা গাছের নিচে হঠাৎ অসুস্থের ন্যায় বসে পড়ল। কুহু নিজের মধ্যে নেই। ওর চোখে বারবার বারবার ভেসে উঠছে কাব্য ভাইয়ের চুমু খাওয়া।
ওড়নাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে থম ভঙ্গিতে বসে থাকলো অনেকক্ষণ। হাওরের পানির দিকে অপলক চোখে চেয়ে হঠাৎ কপালে ধীরে ধীরে কেন যেন নিজের আঙ্গুলগুলো স্পর্শ করলো। কাব্য ভাই ওকে সত্যি চুমু খেয়েছেন আজ। ওর কপালে কাব্য ভাইয়ের ঠোঁটের স্পর্শ। আর ভাবতে পারল না কুহু। চোখ খিচে নিল। না না, সবটাই স্বপ্ন ছিল আমার। এসব আজব কিছুই হয়নি, কিছু না। পরপর কুহু বিড়বিড় করে বলে, না, এটা সত্যি, কিন্তু কেন? কেন খেললেন এই চুমু কাব্য ভাই? কুহু আবার কেন দুর্বল করে দিচ্ছেন সে? উনি ইচ্ছে করে কুহুকে শাস্তি দিচ্ছেন, তাই না? তারপর দুজন মিলে আবারও কুহুকে দুমড়ে মুচড়ে দিয়ে হাসির পাত্র বানিয়ে হাসবেন একে অন্যের সাথে। এই একটা চুমু কাব্য ভাইয়ের কাছে সামান্য একটা শরীর স্পর্শ হতে পারে, কিন্তু কুহুর কাছে তা নয়। তা নয় একদমই। কিন্তু কুহুর মন জানে এই একটা চুমু কুহু এক জীবনে কখনোই ভুলতেই পারবে না। কিভাবে নিষ্ঠুরভাবে কোনো অধিকারবিহীন গেঁথে দিলেন কাব্য ভাই একটা বিশেষ স্মৃতি ও হৃদয়। এতটা নিষ্ঠুর, এতটা স্বার্থপর উনি। কুহু ভাবতে ভাবতে হঠাৎ কেমন যেন উন্মাদ হয়ে উঠল। ওনার অগ্রভাগ দিয়ে কপালের ওই অংশ ঘষতে শুরু করলো, সাথে পাগলের মতো বিড়বিড় করতে লাগলো। লাগবে না এটা আমার। মুছে যা প্লিজ, মুছে যা। কাব্য ভাইয়া এভাবে তোকে দুর্বল করে আবার ভাঙতে চাইছেন কুহু। তুই দিবি না সেটা করতে। মুছে ফেল সেই সব স্পর্শে দাগ। কিচ্ছু হয়নি। একটা ছুঁতে কারোর হৃদয় ভাঙে না কুহু। তুই কিছু হয়নি। কিচ্ছু না, কিচ্ছু না। কুহু কপাল ডলতে ডলতে হঠাৎ হু হু করে কেঁদে উঠল অসহায়ের মতো। সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে ঘাড় হালকা কাত করে চূড়ান্ত ভঙ্গুর গলায় বলে উঠল। এটা এটা আপনি কি করে ফেলেন কাব্য ভাই? কুহু হাঁটুর মধ্যে মুখটা গুজে কাঁদছিল পাগলের মতো। হঠাৎ একটা হাত কুহুর কাঁধ স্পর্শ করতে কুহু ধীরে ধীরে কান্না ভেজা মুখ তুলে তাকালো পাশে। শার্লিন ভীষণ স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু শার্লিনকে দেখে ঠিক এতক্ষণে ভাঙতে পারলো বুঝি ভালো করে। ও আচমকা দুহাতে শার্লিনকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজলো, তারপরে জোরে কেঁদে উঠল। শার্লিনও সাথে সাথে দ্রুত আগলে নিল কুহুকে। ওর পিঠে হাত বুলিয়ে কিছু একটা ভাবছে শার্লিন। কুহু কাঁদতে কাঁদতে বলল, কাব্য ভাইকে আমি কোনোদিনও ভুলতে পারছি না কেন? শার্লিন, উনি উনিও জানেন সেটা। তারপরেও তারপরেও জেনেও কেন আমার এতটা কাছে আসেন? আমি সামলাতে পারি না বারবার নিজেকে। কেন করেন উনি এসব শার্লিন? কেন? কিসের অন্যায় শাস্তি দিচ্ছেন আমায় শার্লিন? আমি আমি একটু ভালো থাকতে চাই শার্লিন। কেন পারছি না আমি ভালো থাকতে? কেন? কেন? কুহু কেঁদে কেঁদে কেঁপে উঠছে। ওর পিঠে হাত বুলাতে বুলাতে শার্লিন হঠাৎ বলে উঠল, কাব্য ভাই বোধহয় তোকে ভালোবাসে কুহু। এই একটা কথাতেই কুহুর কান্না থেমে গেল। আচমকাও মাথা তুলে শার্লিনকে ছেড়ে মুখের দিকে তাকালো। কিছু বুঝতে না পেরে অবাক হয়ে বলল। মানে? শার্লিন কিছুটা ভাবুক গলায় বলল, জানি না, তবে আমার এই মুহূর্তে ফিলিংস হচ্ছে যে কাব্য ভাই লাভ ইউ। জানি না এটা কতটুকু সত্য, যতক্ষণ না উনি মুখে স্বীকার করছেন। কুহু তাকিয়ে রইল চূড়ান্ত হতবাক হয়ে। পরপরও চূড়ান্ত বিতৃষ্ণায় মুখটা ঘুরিয়ে বলল, কখনো সম্ভব না এটা। উনি নিজে বলেছিলেন। মানুষ বদলায় কুহু, আর ফিলিংসও বদলায়। শার্লিন কুহুকে থামিয়ে দিয়ে বলে উঠল। কুহু আবারও তাকালো শার্লিনের দিকে। ওর চোখে এখনো অবিশ্বাস। শার্লিন বোধহয় বুঝতে পারলো সেটা। ও এবার কুহুর পাশে গাছের নিচে বসলো, তারপর আরাম করে একটা একটা করে পাথর হাওড়ে ফেলতে ফেলতে বলে গেল, তুই ওইখানে কাব্য ভাইয়ের সাথে ছিলি, আমিও ছিলাম তোর ওই পাশে। আমি দেখেছি কুহু, জানি না বিশ্বাস করবি কিনা, কাব্য ভাইয়ের তাকানো ইটস ওয়াজ ডিফারেন্ট ইয়ার। কেমন যেন অন্যরকম চোখে তোর দিকে তাকিয়েছিলেন, অন্যরকম চোখে তোর দিকে তাকিয়েছিলেন। তোর মুখ, তোর চুল হাত দিয়ে ধরা, তোর সবকিছু উনি কেমন ভাবে যেন সব মনে হচ্ছিল, ফিল করছিলেন। সামথিং ইজ রিয়েলি ফিশি কুহু। কুহু অবাক হয়ে শার্লিনের দিকে তাকিয়ে থাকলো, তারপর সাথে সাথে নাকচ করে বলল, সম্ভবই না। এবার তুই আমায় ইনফ্লুয়েন্স করছিস। তোর দেখার ভুল হবে, কারণ আমি জানি উনি কেমন। এটা আমাদের মধ্যে এসব পসিবল না। আর আর উর্মি আপু, শার্লিন নিজেও এবার চিন্তিত হয়ে উত্তর দিল, এটাই তো আমারও মাথায় ঢুকছে না। উর্মি আপু কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড, তারপরও যদি উনি তোকে ভালোবাসে ফেলেন, আমি বলবো উনি তোর যোগ্য না। কয়টা মেয়ে বদলানো লাগে ওনার। যদি এখন উর্মি আপুকে ছেড়ে তোর কাছে, তোর জন্য ওনার ফিল আসতে পারে। একসময় তুই পুরনো হয়ে গেলে ওনার অন্য কারোর জন্য ফিল যদি চলে আসে। কুহু শুনল চুপচাপ।
আসলে কুহু 1 বছর আগের কাব্য আর এখন কাব্যের সাথে কোনো মিল খুঁজে পায় না। 1 বছর আগে কাব্যের প্রতি ছিল কুহুর অগাধ বিশ্বাস, ভরসা। শার্লিন কথা তখন বললে কুহু বলতো, কাব্য ভাই এতটাও খারাপ নয়, কিন্তু এখন যে মানুষটা কুহুর সাথে আহ, ঘটা ছোট থেকে ছোট বিষয় নিজের সাইকোটক্সিক গার্লফ্রেন্ডকে বলে দিতে পারে, তারপর দুজন মিলে কিনা নিজেরই আপন চাচাতো বোনের মানসিক সমস্যার অনুভূতি নিয়ে মজা নিয়ে হাসতে পারে। আর যাই হোক, সেই কাব্যকে এখন কুহু এক ফোঁটাও বিশ্বাস করে না। কুহুর তাই না চাইতেও শার্লিনের কথা মাথায় নিয়ে নিল। কুহুকে চুপ করে থাকতে দেখে শার্লিন কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। কুহু তাকালো শার্লিনের দিকে। শার্লিন বলল, একবার মরা ভালো কুহু, সামলানো যায় নিজেকে। একই মানুষের হাতে বারবার মরা যায় না কুহু। তখনকার জখম কখনো কোনো কিছু দিয়ে আর ভরাট করা যায় না। আমি কাব্য ভাইকে অবজার্ভ করব, দেখি কি রেজাল্ট আসে। তুই আপাতত ট্যুর এনজয় কর। কুহু শার্লিনের দিকে তাকিয়ে রইল, তারপর আবার হাওরের দিকে তাকালো। বিকেল হয়ে যাচ্ছে, মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মধ্যেই। শার্লিন এবার গাছের নিচ থেকে উঠল, কুহুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে আয়, মাগরিবের সময় বাইরে থাকা ঠিক হবে না। কুহু চুপচাপ শার্লিনের হাতটা চাপলো। উঠে এলো গাছের নিচ থেকে। চলে যেতে পা বাড়াতেই শুনতে পেল কেউ যেন পিছন থেকে ওকে ডাকলো। কুহু পিছনে ফিরে একবার তাকিয়ে দেখলো কেউ নেই, তবে সামনে তাকিয়ে চলে যাবে মনে হলো আবারও কেউ যেন ডাকলো। কে এসে? মাগরিবের নামাজ পড়ে শার্লিন ঘুমিয়ে পড়েছে নিজের রুমে। সারাদিনের জার্নি, খেলাধুলা করে সবাই ভীষণ টায়ার্ড, তাই যে যার মতো করে কেউ বিছানায়, কেউ বিছেতে, অথবা কেউ সোফাতে কাহিল হয়ে ঘুমোচ্ছে। একমাত্র কুহুর চোখে আজ কোনো ঘুম নেই। ওর মনটা অস্থির, ওর রাতগুলো বরাবরের মতোই নির্ঘুম আজও। বিকেলে শার্লিনের বলা কথা ওর কানে বাজছে বারবার। এই সত্যি কি কাব্য ভাই ওকে ভালোবাসেন? কাব্য ভাইয়ের তো উর্মি আপু আছে, তাহলে শার্লিনের কেন মনে হলো সেটা? কোনোভাবে কাব্য ভাই ভেবেছে উর্মি আপু কুহু ও দুজনে একই সাথে রাখতে। কুহুর রাগ হলো এবার। এমন যদি হয় তবে কখনোই না। কুহু কখনোই চাইবে না উর্মিয়াপুর বয়ফ্রেন্ডকে নিজের কবজায় করে উর্মিয়াপুকে চিট করতে, কাব্য ভাইকে লাই দিতে। উর্মি আপু সাইকো, হ্যাঁ ঠিক আছে এটা, কিন্তু উনি একটা মেয়ে। কুহু মেয়ে হয়ে ওদের দুজনের সম্পর্কে কোনোদিনও ঢুকতে চায়নি। কাব্য ভাই কুহুর পছন্দ ছিল, কিন্তু সেটা তখন যখন কাব্য ভাই একেবারে শুধুমাত্র কুহুর জন্যে হবেন। এভাবে কুহু কারোর শেয়ার করা উচ্ছিষ্ট গ্রহণ করবে না, এটুকু আত্মসম্মান কুহুর অন্তত আছে। আর কাব্য ভাই, উনিও কি উর্মি আপুকে এত সহজে ছেড়ে দিবেন? দুজনের একে অপরের প্রতি কত ভালোবাসা সেটা কুহু জানে। ওরাই তো এতকাল জাহির করলো কত গর্ব করে কুহুর সামনে। ওদের এত ভালোবাসাও ফুরিয়ে গেল। হয়তো শার্লিনই ভুল ছিল, এসব কিছু না কখনো ছিলই না, নিছক চোখের ভ্রম হবে হয়তো। কাব্য ভাই কুহুর কখনোই হবার নয়, হবেনও না। কুহু নিজের ভাগ্যকে মেনেই তো নিয়েছে। কুহু বালিশ থেকে একবার মাথা তুলে সবাইকে দেখলো। সবার ঘুম কতটা আরামের হচ্ছে। দীর্ঘশ্বাস এলো কুহুর। ওর মনে এত সুখ আরাম কেন জেনেই ঘুম আসছিল না, আর মাঝরাতে ভীষণ অস্থিরও লাগছিল। তাই কুহু আলগোছে চুপিসারে উঠে পড়ল বিছানা থেকে। ওড়না মাথায় নিয়ে একটা চাদর ভালো করে গায়ে জড়িয়ে আলগোছে দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে। একা একা হাঁটতে হাঁটতে একসময় এসে দাঁড়ালো হাওর পাড়ে। এই জায়গাটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। হাওরের পানি ঢেউয়ের শব্দ সবটাই নিঝুম রাতে মিষ্টি এক ভায়োলিনের মতো শোনাচ্ছিল। কুহু স্বস্তির একটা শ্বাস টানলো, তারপর পাড়ে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল পানির দিকে। পানির ঢেউ, শব্দ সবকিছু দেখছিল। হঠাৎ মাথাতে খেলে গেল একটা ঘটনা। কাব্য ভাইকে নিয়ে কুহুর ভীষণ মিষ্টি একটা মুহূর্ত। কুহু সাঁতার জানে না। ছোটবেলায় কাব্য ভাই কুহুকে দাদাবাড়ির পুকুরে ফেলে দিয়েছিলেন ইচ্ছে করে, যেন কুহু সাঁতরে পাড়ে আসতে পারে। কুহু তো আসতে পারেনি সেদিন সাঁতার দিয়ে, তবে পানি খেয়েছিল প্রচুর। কাব্য ভাই সেদিন কুহুকে পুকুর থেকে টেনে তুললেও কুহু মারাত্মক রাগে দুঃখে কাব্যের সাথে কথা বলেনি একটা দিন। পরে অবশ্য কাব্য ভাই কুহুর রাগ ভাঙাতে কুহুর পছন্দের আইসক্রিম পার্লারে নিয়ে আইসক্রিম খাইয়েছিলেন। ছোট কুহুর রাগ সেবার সামান্য 100 টাকার আইসক্রিমে ভেঙে গেলেও আজকাল কুহু বড় হওয়াতে রাগ আরোভাবে ভাঙে না। কুহু হঠাৎ এই ঘটনা মনে পড়াতে মাথা নিচু করে হেসে ফেলল। পর মুহূর্তেই মনটা আবারও খারাপ হয়ে গেল। ফের তাকিয়ে রইল চুপচাপ পানির দিকে। হাই, এখন এই সময় তুমি এখানে কুহু? সিয়াম কুহুর পাশে এসে দাঁড়িয়েছে। ওর গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট, সেটার পকেটে হাত ঢুকিয়ে কুহুর দিকে চেয়ে আছে উৎসাহ নিয়ে ভীষণ। কুহু ঘাড় ঘুরিয়ে একবার সিয়ামকে দেখলো, তারপর স্বভাববশত সিয়ামের গায়ের থেকে একটু সরে দাঁড়িয়ে পানির দিকে চেয়ে লম্বা শ্বাস টেনে জবাবে বলল। রুমে দম বন্ধ লাগছিল। সিয়াম কিছু বলল না। ওরা দুজনেই চেয়ে থাকলো পানির দিকে। আজ আকাশে ভীষণ বড় একটা থালার ন্যায় চাঁদ উঠেছে। চাঁদের আলো
বরাবর এসে গড়িয়ে পড়েছে কুহুর গোলগাল সরল মুখটার দিকে। সিয়াম পানির থেকে চোখ সরিয়ে চেয়ে দেখতে লাগলো কুহুর চাঁদের আলোয় মাখামাখি মুখটা। সিয়ামের মাঝে মধ্যে আফসোস হয়, এই কাব্য আসলে একটা ছাগল, না হলে কেউ এই মেয়েকে রিজেক্ট করতে পারে। অথচ সিয়ামের সবসময় মন চায় কুহুকে নিয়ে দুনিয়া এফোর ওফোর করে ফেলতে। কুহু চাদরটা দু হাতে গায়ের সঙ্গে মিশিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। সিয়ামি হঠাৎ নিজে থেকে কথা তুলল। কুহু, কুহুর নিষ্প্রাণ জবাব। তুমি কাব্যকে ভালোবাসো তাই না? সিয়ামের সোজা সংকোচবিহীন প্রশ্ন। কুহু অবাক হলো না। ও শুধু লম্বা একটা শ্বাস টেনে হাওরের পাড়ের বিশুদ্ধ বাতাস নিজের মধ্যে টেনে নিয়ে চোখটা বুজে রেখে অত্যন্ত নির্বিকার কণ্ঠে জবাব দিল। তাম, ভালোবাসতাম। এখন বসো না আর। সিয়াম আগ্রহ নিয়ে জবাব চাইল স্পষ্ট করে যেন। কুহু সিয়ামের দিকে তাকালো, সামান্য হাসলো স্রেফ। কি মনে হয় বাসি ভালো? সিয়াম ভুরু কুচকালো, হয়তো ওর মনে সন্দেহ ঢুকছে। কুহু ওর শুকিয়ে যাওয়া মুখটা দেখে হেসে ফেললো। জবাবে আবার আকাশের দিকে চেয়ে একটা ঢোক গিলে ম্লান গলায় বলল। আমি কাউকে বহুদিন ধরে ভালোবাসি না সিয়াম। আই ডোন্ট বিলিভ ইন লাভ এনিমোর। সিয়াম হাসলো খানিক। বাট আমি তো জানতাম যে তোমার কাছে লাভ ব্যাপারটা ভীষণ মাস্টার করে। ওই উপন্যাস ধরনের ভালোবাসাই তুমি বিলিভ করতে। কুহু আবারও হাসলো। এবার ম্যাচিউর একটা 30 বছরের পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন নারীর ন্যায় জবাবে পানির দিকে চেয়ে বলল। আগে বোকা ছিলাম তো, তাই বিশ্বাস করতাম এসব উপন্যাস ধরনের ভালোবাসা। এখন আর করি না, সিম্পল। কুহু থামলো, তারপর জবাবে শুকনো হেসে ফের বলল। আমাদের মতো কুহুদের জীবনে উপন্যাস ধরনের নায়করা ভাগ্যে থাকে না সিয়াম। সিয়ামের কথা শুনে মাথা ঘুরিয়ে কুহুর দিকে তাকিয়ে ফেললো। ওর বুকের উপর থেকে এক বোঝা যেন সরে গেল হঠাৎ। তারপর চাঁদের আলোয় মেখে থাকা কুহুর দিকে চেয়ে ভীষণ স্বস্তি নিয়ে বলল। ইমাজিন যদি কোনোদিন কাব্য এসে বলে সেও তোমায় ভালোবাসে, কি করবে? কুহু সিয়ামের দিকে হঠাৎ তাকালো। সিয়াম তখনই প্রশ্নের ইশারায় ভ্রু উচালো। কুহু তাকিয়ে রইল সিয়ামের দিকে। পরপর একটা দীর্ঘশ্বাস ফেলে আলগোছে চোরের ন্যায় চোখ সরিয়ে নিল। নিজের গায়ের চাদরটারও শক্ত করে খামচে ধরে জোরে একটা শ্বাস ফেলে নির্বিকার কণ্ঠে উত্তর দিল। অসম্ভব জিনিস নিয়ে আমি আগে থেকে ভাবি না সিয়াম। আর তুমি যার ভয় পাচ্ছ সে এখন আমার থেকে অনেক অনেক দূরে। সিয়াম আবারও নাছোড়বান্দার ন্যায় বলল। যদি বলে শুধু কল্পনা করো, কি করবে তুমি? কুহু জবাবে মাথাটা হালকা কাত করলো। একটা পাথর মাটি থেকে উঠে সেটা হাওরের পানিতে ছুঁড়ে পড়ল। এভাবেই ছুঁড়ে ফেলবো? বলে হালকা হেসে কুহু সিয়ামের দিকে তাকালো। সিয়াম দেখলো কুহুর ওই হাসির পেছনে ওর চোখ টলমল করছে, চোখের ভাষা ভিন্ন। একটা চাপা কষ্ট কুহুকে গুমড়ে মারছে হয়তো এখনো। কুহু ততক্ষণে চোখ সরিয়ে ঢোক গিলে আবারও পানির দিকে তাকিয়ে রইল। অবশ্য সিয়াম তাকিয়েই থাকে তখনও কুহুর দিকে। চাঁদের আলো কুহুর মুখের উপর পড়ছে। কুহুর গোলগাল মুখটা বেশ সুন্দর দেখাচ্ছে তাতে। সিয়াম এক দৃষ্টিতে চেয়ে হঠাৎ বলে উঠল। আমি তোমাকে সত্যি ভালোবাসি কুহু। কুহু অবাক হয়ে সিয়ামের দিকে তাকালো। সিয়ামের চোখ মুখ ভীষণ সিরিয়াস। ও আবারও বলা শুরু করলো। আমি জানি না তুমি কি ভাবছো আমার ব্যাপারে কুহু। আমাকে নিরাশ করো না কোনোদিন। তুমি তো জানো ব্রোকেন হার্টের যন্ত্রণা কেমন। আমাকে ওই পেজটা পার করতে দিও না প্লিজ। আমি ভয় পাচ্ছি কুহু। কাব্য কাব্য তোমার কাছে ফিরে এলে আমাকে ছেড়ে দিবে। আমি জানি আমি তোমার একটা অপশন, তবুও। কুহু ছোট একটা শ্বাস ফেলে সিয়ামের দিকে তাকালো। দুজনের চোখে চোখ মিলল। কুহুর বোধটা হঠাৎ উপচে এলো যেন। সিয়ামের চোখে সেই প্রেম নেই যা কুহু কাব্যের চোখে দেখতো। একমাত্র কাব্য ভাইয়ের হুডেড চোখ দুটো কুহুকে মেরে ফেলতে পারতো, খুন করে ফেলতে পারতো অনায়াসে। সিয়ামের চোখ ওটা পারবে না কখনোই। কুহু তবুও সামান্য হেসে বলল। মনে থাকবে। বলেই ওরা দুজন আবারও পানির দিকে তাকালো। অনেকক্ষণ দুজনের মধ্যে নীরবতা ছিল, কেউই কথা বললো না। হয়তো বা বলার কিছু নেই আর, কারণ ওরা দুজনাই জানে ওদের মনে কি চলছে। সিয়ামি তাই এবার বলল। বারবিকিউড পার্টি হবে বোধহয়। যাওয়া উচিত আমাদের। বৃষ্টিতে এখানের মাটি পিচ্ছিল হয়ে গেছে, পড়ে টরে গেলে সর্বনাশ। আমি সাঁতার পারি না। কুহু জবাবে বলল। তুমি এগো, আসছি আমি। সিয়াম আগে আগে মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখে শুনে এগুলো। লুহার হাতে ফোন নেই, অন্ধকারে ভালো করে সবটা দেখতেও পাচ্ছে না। তাই কোনো রকম হাতড়াত্রে পা ফেলতে ফেলতে কুহু এগোতে যাবে। হঠাৎ কুহুর চাদরের এক কোণা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তাতেই আচমকা পা আটকে গেল। মাটি পিচ্ছিল দেখায় কুহু সামলাতে পারল না আচমকা এই আক্রমণ। পিচ্ছিল মাটিতে গড়াগড়ি খেতে খেতে ছিটকে পড়ল পাশের হাওরের। সাথে সাথে হাওরের পানি ছলকে উঠে এক আত্মচিৎকার দিয়ে উঠল কুহু। কুহুও সাঁতার পারে না। পানিতে সাঁতার কাটার আপ্রাণ চেষ্টা করতে করতে কুহুর গগনবিদারী চিৎকার শুনে সিয়াম চমকে পিছনে ফিরে তাকালো। কুহু ওই পানিতে হাবুডুবু খেতে খেতে সিয়ামকে ডাকছে সাহায্যের জন্য। সিয়াম, বাঁচাও, পানি, আমি সাঁতার পারি না,
পারি না, পারি না। কুহু হাবুডুবু খেতে খেতে সিয়ামকে পাগলের মতো ডাকার চেষ্টা করে যাচ্ছে, অথচ সিয়াম নিজেই দিশেহারা, কারণ ও নিজেও তো সাঁতার পারে না। সিয়াম কুহুর দিকে এগিয়ে এলো দ্রুত, ভীষণ ভয় কণ্ঠে বলল। ওয়েট, 1 মিনিট, আমি তুলছি তোমাকে কুহু, জাস্ট ওয়েট। বলে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো, বারবার বলে যাচ্ছে শুধু। একটু ওয়েট কুহু, আমি হেল্প করছি, একটু ওয়েট। বলে আশেপাশে ডাল খুঁজতে লাগলো। কুহুর ওজন বইতে পারে এমন মোটা ডাল এখানে নেই। সিয়াম এবার হতাশ হয়ে মাথার চুল খামচে দৌড়ে অন্যদিকে গেল ডাল খুঁজতে। ওদিকে পানির সাথে লড়তে লড়তে কুহুর কাহিল শরীর প্রায় ছেড়েই দিচ্ছে। সিয়াম আশেপাশে কিছু না পেয়ে এবার দৌড়ে গেল অন্য পাশে। কাব্য সামনেই ছিল, কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছিল। সিয়াম ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে ওর সামনে দাঁড়ালো। কাব্য ওকে দেখে তাকালো। সিয়াম হাঁপাতে হাঁপাতে পাগলের মতো বলল। কুহু কুহু, পানিতে পড়ে গেছি। কাব্য শুরুতে হা করে স্রেফ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল সিয়ামের দিকে। কাব্য তখনই শুনতে পেল হাওর থেকে ভেসে আসা কুহুর আর্তচিৎকার। পর মুহূর্তে কাব্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। হাত থেকে উত্তপ্ত কয়লা ছিটকে পড়ে গেল ওর পায়ের উপরে। কাব্যের পা সাথে সাথেই ফেটে পুড়ে গেল অনেকাংশে। ও সেটা দেখলো না একবারের জন্য। সবকিছু ছেড়ে ছুড়ে এক দৌড়ে উন্মাদের মতো ছুটে গেল হাওরের দিকে, যেখানে ওর কলিজা ওর সমস্ত সত্তা হারিয়ে যেতে বসেছে। হাওর পাড় থেকে কুহুকে এখন আর দেখা যাচ্ছে না। কাব্য আর ভাবল না দুবার, জ্যাকেটটা খুলে পাড়ে ছুঁড়ে ফেলেও লাফ দিল হাওরের পানিতে। হাওরের পাড়ে সিয়াম মোবাইলের টর্চ জ্বালিয়ে মারাত্মক ভয় নিয়ে চেয়ে আছে। কাব্য বারবার সাঁতরে ডুব দিয়ে দিয়ে খুঁজছে কুহুকে, কোথাও হদিস নেই কুহুর। কাব্য উঠলো, পানি থেকে শ্বাস ফুরিয়ে আসছে ওর। জোরে করে শ্বাস ফেলে আবারও ডুব দিল, এভাবে বারবার ডুব দিচ্ছে। কাব্য পাগল হয়ে গেছে একদম। ও কুহুকে ডাকা শুরু করেছে এবার, পাগলের মতো গলা ফাটিয়ে ডাকছে কাব্য। কুহু, তারপর আবারও ডাক দিল। কাব্যের চোখে চাঁদের আলোতে সিয়াম স্পষ্ট একটা ব্যাপার লক্ষ্য করলো। কাব্যর এই হুডের চোখ টলমল করছে। কাব্য পানির উপর যখন উঠছে ও শার্টের হাতা দিয়ে বারবার ওর চোখ মুছছে। তারপর ভাঙা ভাঙা স্বরে কান্নামাখা গলায় কুহুকে ডাকলো। কই চলে গেলি তুই কুহু? কাব্য কাব্য কুহুকে হারিয়ে ফেলবে আজ। তারপর কাব্যের জীবন আর কেউ থাকবে না। এটা এটা সম্ভব না। কুহুর থাকতে হবে, সম্ভব হলে কাব্য জোর করবে। আজ যদি কিছু হয়ে যায় কুহুর। আঁতকে উঠে কাব্য জীবনে কোনোদিনও যদি কোনো ভালো কাজ করে থাকে কাব্য, খোদা যেন তাকে তার কুহুকে ফিরিয়ে দিয়ে তার শোধরান। কাব্য যখন দিশেহারা হয়ে প্রায় কেঁদেই দিবে, হঠাৎই কুহুর হাত একটা এসে কাব্যের পা জড়িয়ে ধরল। সাথে সাথে কাব্য চমকে উঠে অস্ফুটে বলে উঠল। কুহু, সাথে সাথে কাব্য আবারও ডুব দিল। অতঃপর কুহুকে পাওয়া গেছে। কাব্য কুহুকে পাজা কোলে তুলে এনে হাওরের পাড়ে রাখলো শুইয়ে। সিয়াম কুহুর মাথার কাছে বসেছে। প্রচুর পানি খেয়ে ফেলেছে কুহু ইতিমধ্যে। ওর গায়ে চাদর নেই, ভিজে গায়ে শরীরের গঠন বেশ বোঝা যাচ্ছিল। কাব্য একবার আর চোখে তাকালো সিয়ামের দিকে। সিয়াম কুহুর বুকের দিকে চেয়েছিল। কাব্য তাকাচ্ছে দেখে সাথে সাথে গলা খাকারি দিয়ে চোখ সরিয়ে নিল সিয়াম। কাব্য ভ্রু কুচকে সিয়ামকে দেখলো। তারপর সাথে সাথে কাব্য নিজের খুলে রাখা জ্যাকেট কুহুর শরীরের উপর মেলে দিয়ে আবারও সিয়ামের দিকে শাসানো চোখে তাকালো। সিয়াম কাব্যের দিকে একবার তাকালো, পরপর মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। কাব্য এইবার কুহুর পেট জ্যাকেটের উপরে প্রেস করতে শুরু করলো। অনেকক্ষণ প্রেস করতে করতে একসময় কুহুর মুখ থেকে পানি বের হতে শুরু করলো। কাব্য পেটে প্রেস করছে বারবার, ততক্ষণে প্রেস করলো যতক্ষণ কুহুর পেটের পানি সব বের না হয়ে যায়। অনেকক্ষণ কুহু মৃদুমন্দ ক্লান্ত ভঙ্গিতে চোখ খুলে তাকালো আস্তে আস্তে। কুহু শুরুতেই কাব্যের দিকে চোখ গেল। কাব্যর পেট প্রেস করা ওর দিকে তাকিয়ে আছে, ভীষণ অসহায় টলমল চোখ। কুহু স্পষ্ট দেখতে পেল কাব্যের চোখে জল। ওর চোখ হুডেড আইস টলমল করছে। কুহু একদম আচমকা ভয়ে উঠে বসে কাব্যকে হঠাৎ জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ফেলল। কাব্য আচমকা থম হয়ে গেল সম্ভবত। ও কুহুর চুলের দিকে অবাক হয়ে তাকালো, যেমন কুহু কাব্যে শার্টের আস্তিন চেপে ধরে কেঁদে কেঁদে বলে যাচ্ছে। আমি মরে যাচ্ছিলাম। আমি ওই পানিতে শ্বাস আটকে এসেছে আমার। আমি না বাঁচলে আজ। আমি সাঁতার আপনার পা দেখে আমি মনে করেছি আমি বাঁচতে চাই, তাই ধরে। কুহু কান্না আর ভয়ের চোটে ভালো করে কথাও বলতে পারছে না। কুহু অনবরত কেঁদেই যাচ্ছে। যতবার মনে পড়ছে পানিতে থাকাকালীন বিভৎস ঘটনা। কাব্য তখনও কুহুর চুলের দিকে চেয়ে ভিজে গা লেপটে আছে কাব্যের সাথে। হয়তো কুহুর মাথাতেও নেও, কাব্যের সাথে মিশে আছে। ভয়ের চোটে বেচারি সমস্যা, ইগো সব পালিয়ে গেছে। কাব্য জোরে একটা শ্বাস ছাড়লো, তারপর আলগোছে কুহুর পিঠটা আঁকড়ে ধরে ওকে নিজের দিকে টেনে নেয়। কিছু বলল না, স্রেফ জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে লম্বা একটা শ্বাস টানল। যেমন এটা দরকার ছিল কাব্যের, এই জড়িয়ে ধরা দরকার সত্যি ছিল কাব্যের জন্যে। শুধু আজ কুহু নয়, কাব্য ভেঙেছে, ভীষণভাবে ভেঙেছে। কাব্যের জান আজ ক্ষত বিক্ষত হয়ে যেতে পারত। কাব্য আজ বুঝছে কুহুকে হারিয়ে ফেললে ও ঠিক কতটা নিঃস্ব হয়ে যেতে পারত। কুহুকে আজ না পেলে কাব্য বেঁচে থাকতো কি করে? কাব্য এসব ভয়ঙ্কর কথাগুলি ভাবতে ভাবতে কুহুর পিঠটা আরও চেপে ধরে নিজের সাথে মেশায়। কুহুর ঘাড়ে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টেনে স্রেফ অস্ফুটে বলে,
তুই থেকে যা কুহু, প্লিজ। কাব্যর অস্ফুটে বলা কথা কুহু না শুনলেও ঠিক এইবার কুহু যেন হুঁশ ফিরল। ও মাথা তুলে কাব্যের দিকে ফ্যাল করে তাকালো। কাব্য সরে নাক টেনে কুহুর দিকে তাকালো। কাব্যের চোখ সম্পূর্ণ লাল, এই যেন কেঁদে দিবে। কাব্য কুহু দুজনার চোখে চোখ মিলে যায়। সিয়াম পাশেই তখন হাত মুষ্টিবদ্ধ করে দুজনকেই দাঁতে দাঁত চেপে দেখছিল। কুহুর চোখ বদলে যায়। যে চোখে এতক্ষণ ভয় কাব্যের বুঝে আসেও খুঁজছিল, সেই চোখ আচমকা রক্তিম হয়ে ওঠে। কুহু হঠাৎ কাব্যকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। কাব্য দু কদম পিছিয়ে অবাক হয়ে তাকালো, যেমন ও এমনটা আশা করেনি। সম্ভবত এই ধাক্কার আশায় কাব্য হয়তো বা ছিলই না। কাব্য কুহুর দিকে অবাক চোখে যখন চেয়ে চেয়ে দেখছিল, তখন কুহু জেদের মাথায় উঠে দাঁড়ালো। সাথে সাথে ক্লান্তিতে পড়ে যেতে নিল। কাব্য দ্রুত ওকে উঠে ধরতে গেল। ঠিক আছিস তুই? সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে কুহু কাব্যকে থামিয়ে দিল। ওখানে কাব্য বিমূঢ় হয়ে গেল, যেন কুহু সিয়ামের দিকে তাকালো। এবার ক্লান্ত কণ্ঠে বলল, আমাকে রুমে দিয়ে আসবে সিয়াম? কাব্য মাথা ঘুরিয়ে তাকালো সিয়ামের দিকে। পরপর কেমন ঠান্ডা চোখে তাকালো কুহুর দিকে। কুহু কাব্যের ওই তাকানো নজর আন্দাজ করে সিয়ামের দিকে তাকিয়েছে। সিয়াম হয়তো অবাকই হয়েছে। কাব্যর দিকে একবার চেয়ে কুহুকে ধরতে যাবে, হঠাৎ কুহু নিজের গায়ের দিকে চেয়ে বলে ওঠে। এটা কার জ্যাকেট? কাব্য ম্লান কণ্ঠে বলল। আমার। এটাও কি এখন ফেলে দিবি? কাব্যের কণ্ঠে জড়তা নেই একদমই। ও ভীষণ ঠান্ডা চোখে কুহুর দিকে চেয়ে বলল। কুহু কাব্যের দিকে রক্তিম চোখে চেয়ে হঠাৎই জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেললো মাটিতে। কাব্য ম্লান চোখে মরে যাওয়া দৃষ্টিতে ওর মাটিতে গড়াগড়ি খাওয়া জ্যাকেটটা দেখে এক দৃষ্টিতে। ওটা একটা জ্যাকেট ছিল না, শুধু ছিল কাব্যের ভালোবাসার আদরগুলোর অবহেলা। মাটিতে ওভাবে বুঝে গড়াগড়ি খাচ্ছে আজ। কুহু কাব্যের দিকে দাঁতে দাঁত চেপে একবার চেয়ে পরপর সিয়ামকে ফেলেই নিজে এই গায়ে ভিজে একটা চাদর জড়িয়ে চলে গেল। ক্লান্তি দুর্বলতা থাকার দরুন যাবার পথে কতবার হোঁচট খেলো, একবার ফিরেও তাকালো না। কুহু যেতেই সিয়াম কাব্যের পাশে এসে দাঁড়ালো। তারপর কাব্যের তখনও নিজের জ্যাকেটটার দিকে তাকিয়ে থাকতে দেখে মজা নিয়ে বলল, আরে, ফেলে চলে গেল জ্যাকেটটা? আচ্ছা, জ্যাকেটটা ফেলে গেল নাকি তোকে? কাব্য সিয়ামের দিকে না তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে উঠল। সিয়াম আবারও বলে যায়, পাথর চিনিস কাব্য? তুই কুহুর জীবনে এই হাওড়ের পানিতে ছুঁড়ে ফেলা একটা পাথরের মূল্য রাখিস রে। তবুও থ্যাঙ্কস ব্যাডি, আমার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য। বলে সিয়াম হাসতে হাসতে শীষ বাজিয়ে চলে গেল। শুধু পেছনে থেকে গেল কাব্য। কাব্য জ্যাকেটটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ আচমকা কি যেন হলো। রেগে উঠে জ্যাকেটটা হাতে নিয়ে জোরে ছুঁড়ে ফেললো হাওরের পানিতে। কাব্য নিজের রুমে ফিরেছে সেই কখন। ভেজা কাপড় এখনও মেঝেতে বসে আছে নিশ্চুপে। তানিম কাব্যের মুখে সবটা না শুনলেও বুঝতে পেরেছে কুহু ঘটিত ঝামেলা ঘটেছে। তাই ও এক্ষুনি কাব্যকে ঘাটালো না। বেচারা রাগেই নিজের ফোন ছুঁড়ে আধা ভাঙা করে ফেলেছে। তাকেও নিশ্চয়ই মেরে ভর্তা বানিয়ে দিতে পারবে নিঃসন্দেহে। এখন তানিম কফি বানাচ্ছে। কাব্য সেই তখন থেকে একটা কথাও বলছে না, কেমন যন্ত্রের ন্যায় বসে আছে সে একই ভঙ্গিতে। ওর চোখে ভাসছে কুহুর ওভাবে চলে গেল। জ্যাকেটটা ছুঁড়ে বোঝাতে চাইলো কাব্যের জীবনে ওর কোনো মূল্যই নেই। সেটাই কি বোঝালো? কাব্যের হঠাৎ চোখটা বেয়ে পানি গড়িয়ে পড়লো। সাথে সাথে শার্টের আস্তিনে পানি মুছে ফেললো। তানিম দেখার আগে কুহু পেরেছে কাব্যের ওই এক থাপ্পড়ের বদলাও কত নিষ্ঠুরভাবে নিতে পেরেছে। একেই বুঝি বলে রিভেঞ্জ। কুহু তো তাহলে রিভেঞ্জের রানী হয়ে গেল আজ থেকে। কাব্যের সুযোগ হলে ও একটা অ্যাওয়ার্ড দিবে সেটার জন্য কুহুকে। তানিম কফির কাপ হাতে দীর্ঘশ্বাস ফেলে এসে পাশে মেঝেতে বসে কাব্যর দিকে কফির কাপ বাড়িয়ে দিল। কাব্য সেটা না নিয়ে স্রেফ কম্পিত কণ্ঠে ডাকলো কুহু, তানিমের উত্তর। একটা থাপ্পড়ের শাস্তি স্বরূপ আমারে ঠিক কতটা শাস্তি পাওয়া বাকি আছে এখনো? কাব্যের নিষ্প্রাণ কণ্ঠ। তানিম জবাবে বলল, মরে যাও এটা। কুকে তুই ভালোবাসিস তো আর না। থাপ্পড় এসব ম্যাটার কেন করবে তোর কাছে? কাব্য উত্তর দিল না। তানিম কাব্যের কফির কাপ মেঝেতে রাখলো, বলল, রিসেট কর ভুল না তোর। পরিস্থিতি এমনই ছিল তখন। কাব্য হঠাৎ কেমন ম্লান কণ্ঠে বলে উঠল। আমি হুম। তানিম তাকালো। আমি বোধহয় কুহুকে ভালোবেসে ফেলেছি। কাব্যের গলাটা কাঁপলো সম্ভবত। তানিম অবাক, প্রচন্ড চমকে উঠে তাকালো কাব্যের দিকে। কাব্য এতক্ষণে তাকালো তানিমের দিকে, অস্থির হয়ে সবকিছু এক্সপ্লেন করার তাগিদ নিয়ে বলল, তুই জানিস কুহু, কুহু আজ যখন আমাকে ওভাবে ধাক্কা দিল আমার কেমনটা লেগেছে। কুহুকে আমি মনে করেছিলাম যে ভালোবাসি না, সেই কুহু যখন আমার দেওয়া জ্যাকেট আবর্জনা ন্যায় ছুঁড়ে ফেললো, জানিস আমার ঠিক কেমন লেগেছিল? কাব্য থামলো ভাঙা স্বরে, থেমে থেমে আঙ্গুলে বুকের বাঁ পাশে খোঁচাতে খোঁচাতে বলল, ঠিক এইখানটায় তানিম কেমন একটা বোঝা বোঝা লাগে আজকাল। কুহুর দেখি ওর চোখে ঘৃণা আমার সহ্য হয় না আজকাল। আমি চাইও আমার আশেপাশে আগের লক্ষ্য কুহুটা হয়ে থাকুক। কুহুটা থাকলোই না ইয়ার। কাব্যের শেষ কথাটা বড্ড করুণ শোনালো, যেমন
তানিম স্রেফ শুনে গেল। আজ বলতে দিল কাব্যকেও সব কথা। কাব্য থামলো, নাক টেনে আবারও বলল, আমি আমি বুঝিয়েছি নিজেকেও আমার বোন। বলেছি কাব্য বোনের প্রতি স্রেফ তোর ভাইয়ের ভালোবাসা থাকতে পারে। অনেক বুঝিয়েছি আমি নিজেকে। কিন্তু কিন্তু যখনই কুহু আমার সামনে আসতো, আমার চারপাশে কেমন একটা বুঝিস তুই, কেমন একটা হয়ে যেত। আমি তাকিয়ে থাকতাম ওর বাচ্চাবার দিকে। ওর কথর লাফানো, সমস্ত প্রবলেমকে বুড়ো আঙুল দেখিয়ে হ্যাপি থাকা, সবকিছু ওর এভরি সিঙ্গেল ডিটেলস আমার ভালো লাগতো। কাব্য নিজের কপালে থাপ্পড় দিতে দিতে অতিষ্ঠ গলায় নিজেই নিজেকে গালি দিয়ে বলল, অথচ আমি গাধা, রাম ছাগল, এটাই বলছি না। আমি কাব্য কুহুকে কবে থেকে বোনের নজরে দেখছি না। আমি গাধা কিনা সেটা বুঝতেই পারলাম না। কাব্য আবার নাক টানলো, গলা পরিষ্কার করে আবারও বলা শুরু করে, আর আজ যখন বুঝলাম, তখন সবটা আমার হাতের বাইরে। কুহু কুহু এখন আমার আর থাকিও নেই। কাব্য এবার ভীষণ অসহায় হয়ে তানিমকে বলে উঠল। আমি এমন কেন তানিম? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো স্রেফ। কাব্য সে হাত সরিয়ে দিয়ে চোখ দুটি অতিষ্ঠ হয়ে ঘষতে ঘষতে আবারও বলল, লাইফের সব ইম্পর্টেন্ট ডিসিশন আমি এতটা গোলমেলে, এতটা প্রবলেমেটিক নেই কেন বল না? উর্মির ব্যাপারটাই দেখ, ও প্রপোজ করলো, কিছু চিন্তা করলাম না, অ্যাকসেপ্ট করে ফেললাম। ক্লাসের সুন্দরী মেয়ে বলে কথা। কাব্য শেষের কথাতে নিজেই নিজের উপর অনেকক্ষণ হাসলো পাগলের মতো, তারপর আবার বলা শুরু করলো, তারপর যখন বুদ্ধি হলো, বোধ এলো, উর্মির সাথে ব্রেকআপ করলাম। সেটাও বলা আমার পিছু ছাড়লো না, হেল করে রেখে দিয়েছে আমার লাইফ। কাব্য এবার গম্ভীর হলো, বলে, আর যখন কুহু প্রপোজ করলো, আমি গাধা কি করলাম, সেটা রিজেক্ট করলাম। বাহ, কি সিদ্ধান্ত আমার! কাব্য হাততালি দিল, তারপর হেসে হেসে নিজেই নিজেকে বলল, দেন ভাব, আমি কুহুকে কি বলে রিজেক্ট করতে পারি? আমি কাব্য কুহুকে রিজেক্ট করলাম কার কথা বলে? এই পাগল সাইকুর্মির কথা বলে। বাহ তানিম, তোর কি আমাকে এখন একটা চূড়ান্ত গাধা বলে মনে হচ্ছে না? তারিম সাথে সাথে স্বীকার করে মাথা নাড়ালো। তাই তো মনে হচ্ছে। কাব্য থামলো, এবার অস্থির হয়ে বলে যেতে লাগলো, কুহু কে না দে না ভাই, প্লিজ। কিভাবে ভুলে যাবে আমার দা থাপ্পড়, আমার সব অপমান, সব কষ্ট? কিভাবে কিভাবে ঠিক কিভাবে করলেও আগের মতো হয়ে যাবে? চেষ্টা আমি ওর কাছে মাপ চাইতে হবে, ওর পায়ে ধরতে হবে? কি ঠিক কি করলেও আমাকে ভালোবাসবে আগের মতো? তুই তো লাভ করু, এতদিন আমাকে কুহুর পেছনে লেলেই দিয়েছিস। আমার এখন কুহুকে চাই, অ্যাট এনি কস্ট। আমার এনে দে প্লিজ, ওকে আমার চাই তানিম। তুই যা সাজেশন দিবি আজ, সব করবো আমি, সব। বল আমাকে কি করতে হবে? কাব্য অস্থির হচ্ছিল ভীষণ। ও পারলে আজই কুহুর কাছে ছুটে যায়। কুহুর আচরণ এতদিন সহ্য করতে পারলেও এখন থেকে আর এক মুহূর্ত পারছে না, যখন থেকে কাব্য নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে। বেচারা কাব্য আজ ভীষণ অস্থির, আজ যেন ভীষণ তাড়াহুড়ো ওর। কুহুকে পারলে এক্ষুনি রুম থেকে বের করে কাজী অফিসে টেনে নিয়ে বিয়ে করে ফেলার মতো ভীষণ অস্থির। উৎকণ্ঠিত হয়ে আছে এ যাবৎকালে সেরা রামছাগল মিস্টার শাহরিয়ার সিদ্দিক কাব্য। কাব্য হতাশ আজ ভীষণ, সিদ্ধান্তহীনতায় পড়ছে ভীষণ। বহুদিন আগে ওর কাছে কুহু একটুখানি ভালোবাসার সময় চেয়েছিল। কাব্য দেয়নি, ভাবতেও নিজেকে একটা সুযোগ দেয়নি সেদিন। তার ফলস্বরূপ আজ সবটাই ভেস্তে গেছে, অনুতাপে পড়ছে আজ। বুকের ভেতর থেকে কালো ধোয়ার মতো দীর্ঘশ্বাস ছেড়ে কাব্য আলগোছে দুহাঁটুর মধ্যে মাথা ঠেসে রেখে চুপচাপ মেঝের দিকে চেয়ে রইল। ওর পিঠ কাঁপছে, বারবার হাতে উল্টো পিঠ দিয়ে চোখ ডলে মুছে জোরে শ্বাস ফেলে আবারও চুপ করে বসে থাকছে। তানিম বুঝে কাব্য কেন এত চুপ হয়ে গেছে হঠাৎ। তানিমের কাছেও কাব্যকে এভাবে দেখে ভালো লাগছে না। তানিম ছোট একটা শ্বাস ফেলে কাব্যের কাঁধে ওর হাতটা রাখলো, নরম কণ্ঠে বোঝালো একজন পারফেক্ট সুবন্ধুর ন্যায়, কাব্য, কিছু শেষ হয়নি কাব্য। কুহু এখনো তোরই আছে, এভাবে নিজেকে দোষ দিস না। যদি তো দোষ আছে। তানিম আবার মস্করা করে বসে। কাব্য সব মস্করা আজ একটুও ধার ধারেনি। কাব্য এখনো হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। একবার অস্ফুটে বলল, বুঝি। কিছু ঠিক হবে না তানিম, নিজের হাতে আমি সবটা শেষ করে ফেলেছি, সবটা, কিছু নেই আর। শুনল তানিম। তানিম নিজের মতো করে আবারও তখন বলল, ধুর, মেয়ে মানুষ তো, তুই এতদিন যা করেছিস ভুলতে তো একটু টাইম লাগবেই, কিন্তু স্টিল লাভস ইউ কাব্য। কাব্য মাথাটা তুললো, এবার তাকালো এক দৃষ্টিতে তানিমের দিকে। তানিম এবার বিজ্ঞ লোকদের মতো করে, অঙ্ক কষার মতো করে বলে গেল একের পর এক লাভ বাণী। গুরু দ্য আলটিমেট তানিমের মতে কুহুকে পটানো পসিবল, কিন্তু তার জন্য দরকার প্রপার প্ল্যান। কুহুর রাগ অভিমানের পাহাড় ধসাতে তোকে একটু কসরত করতে হবে। কাব্য কিছুই বুঝলো না, কেবল তানিমের হাতে হাঁ মিলিয়ে বলল, কি করতে হবে?
প্রপোজ। তানিম সরাসরি বলে উঠল। ঠান্ডা চোখে তাকালো তখন, পরপর মুখটা ঘুরিয়ে বিরক্ত হয়ে বলল, বাচ্চা আমার চিন্তা, প্রপোজ করার কি আছে? ডিরেক্ট বিয়ে করে নে, তাহলেই হয়। পরে কুহু তোমার গলাটা এমন টিপে ধরুক না। তানিম রাগে কাব্যের ঘাড়ে 2 হাত ঠেসে টিপে ধরে দেখালো। কাব্য জোর করে তানিমের হাত গলা থেকে সরিয়ে দিয়ে থমথমে মুখে বলল, বিয়ে করলে কেন জুতা দেবে? এটা তো ভালো। আজকাল প্রপোজের কোনো সিকিউরিটি আছে? বিয়েতে সেফ অপশন। কুহুর মনে ভয় থাকলো না, রাইট? তানিম হতাশ কাব্যের মেধা দেখে। এই মেধা নিয়ে নাকি কাব্য বোর্ডে অল বাংলাদেশ টপ করেছিল। লানাত ওই বোর্ডের উপর। তানিম কাব্যের দিকে তাকালো, ঠান্ডা স্বরে স্বাভাবিক কণ্ঠে একটাই প্রশ্ন করলো। তোর কুহুর বয়স কত? কাব্য বুঝে না এই প্রশ্নের কারণও নিজের মতো আঙ্গুলে গুনে জবাব দিল। কেন? তানিম চেতে উঠে বলল, আর তোর 26। বয়সের ডিফারেন্সটা দেখছোস দুজনের। কুহু সবে বড় হচ্ছে, ওকে বিয়ে করতে গেলে সব কিছু ওর মতো করে করা লাগবে। ও তোরে বিয়ের জন্য বলছিল, কি করছে? ওইটুকু মেয়ে তোরে প্রপোজ করতে পারে, তুমি বেটা দামড়া হয়ে ওরে প্রপোজ করতে গিয়ে পা কাঁপাই ফেলতেছ। হ্যাঁ, এই তুই না পুরুষ? পুরুষগিরি দেখা নিজের, বুঝছস? তানিম এভাবে বোঝাতে থাকে। কাব্য সব বুঝে এবার মাথা নাড়ালো। পর মুহূর্তে আতঙ্ক নিয়ে বলল, এত কিছুর পর অ্যাকসেপ্ট করবে? আমি ওকে থাপ্পড় দিয়েছি তানিম। বলতে বলতে কাব্য অপরাধ বোধে ডুবে নিজের হাতের দিকে তাকালো, যে হাত কুহুর গালে উঠেছিল। ইচ্ছে করছে হাত কেটে ফেলে দিতে। কোন সাহসে কুহুর গালে উঠল ওর হাতটা? কাব্য অসহায় হয়ে তাকালো তানিমের দিকে। ও মানবে না তানিম, নখরা দেখাবি। ওর তাকানো দেখেছিস? যেন আমাকে খেয়ে ফেলবে, ঢেকুর অব্দি নেবে। ওই যা মেয়ে, আমার তো জ্যাকেট অব্দি গায়ে রাখলো না, আর এখন আজ তো আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে? আমি অন্তত বিলিভ করতে পারছি না ওকে এই ব্যাপারে। তানিম ভীষণ স্বাভাবিক গা ছাড়া ভঙ্গিতে বলল। কাব্য ভ্রু কুচকে ফেলে, যেন তানিমের এই কথা ওর খুব একটা পছন্দ হয়নি। তানিম বুঝলো কাব্য এটা ভালো চোখে দেখেনি, তারপরও নিজেকে শুধরে বলল, মাইন্ড খাইস না, আছি তো আমি। আমি শিখাইয়া দিব তোকে সব। ডোন্ট ওয়ারি দোস্ত। কাব্য এইবার ভীষণ আশা নিয়ে নড়ে চড়ে বসলো যেমন। তানিম অনেকক্ষণ ভাবলো, ভাবতে ভাবতে কফির কাপে চুমুকও দিল কটা। কাব্য বড় আগ্রহ নিয়ে ওর ভাবনা দেখে যাচ্ছে। হঠাৎ তানিম থামলো, কাব্যের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হঠাৎ বলল, কালকে তুই কুহুকে প্রপোজ করবি, আমি প্ল্যান দেব তোকে। কখন কিভাবে কেমন ওরা প্রপোজ করবি আমি ভাবছি। কাব্য থতমত খেয়ে উঠল যেমন। তানিম ভ্রু বাঁকিয়ে তিরস্কার করে বলল, দগি, দিন গেলে কি রাতে? যখন সিএম কুহুকে বিয়ে করে বাসর ঘরে ঢুকবে তখন? কাব্যের ভ্রু সিয়ামের নাম শোনা মাত্রই সাথে সাথে কুচকে একাকার হয়ে গেল। সেটা দেখে তানিম নরম সুরে নিজেকে শুধরে বলল, সরি, তুমি তো আবার জেলাস হয়ে যাও সতীনের নাম শুনলে। আচ্ছা সিয়ামবাদ, তুই প্রপোজ করবি কালকে, মানে কালকে? কাব্য থামলো। অজান্তে চিন্তায় চিন্তায় কখন যে নিজের নখ কামড়াতে শুরু করেছে নিজেও জানে না। সেভাবে নখের কোন কামড়াতে কামড়াতে অন্যদিকে চেয়ে কিছু ভাবতে থাকে। ভাবনায় একটা দৃশ্য দেখে কাব্য। ফুল হাতে কাব্য কুহুকে ভীষণ আবেগ ভালোবাসা নিয়ে প্রপোজ করেছে, আর কুহু সাথে সাথে কাব্যকে থাপ্পড় দিয়ে চলে গেছে। দৃশ্যটা মাথাতে খেলতেই আতকে উঠে যেমন কাব্য। তানিম তখন সবে কফির কাপ হাতে নিল। কাব্য সাথে সাথে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে বলে উঠল, কুহু যদি রিজেক্ট করে ফেলে? তানিম কাব্যের প্রশ্নে কিছু সময়ের জন্য থামলো, তারপর নিজের মতো আবারও আরাম করে কফির কাপে চুমুক বসিয়ে কাব্যের কথা জবাব দিল। তাহলে কুহুর মতো আর তাহলে কুহুর মতো আপনিও দেবদাস হয়ে যাবেন, সিম্পল। কাব্য এই উত্তরে অসহায় হয়ে তাকালো। বেচারার দিলটা ভেঙে যাবে কুহু রিজেক্ট করলে। কাব্যের এহেন করুণ অবস্থা দেখে তানিম এবার সিরিয়াস হলো। সত্যি কাব্যের দিকে চেয়ে বলল, আসলে তুই ঠিক, রিজেক্ট করার সম্ভাবনা 100%, টু বি অনেস্ট। জানি আমি রিজেক্ট করবে। আমি তো মাথায় তোলা নাচের মতো কিছু করিনি, এটি প্রাপ্য আমার। কাব্য হাল ছেড়ে শরীর হেলিয়ে দিল বিছানার কাঠে। কাব্য তানিম দুজনাই বড্ড চিন্তায় পড়ে গেছে। পুরো ব্যাপারটা কেমন করে হ্যান্ডেল করবে স্বয়ং লাভগুরু তানিম অব্দি বুঝতে পারছে না। তাই দুই বন্ধু মিলেমিশে এটা নিয়ে ভাবছে। আজ সারা রাত ধরেই ভাববে তারা। ড্রিম স্কোয়ার রিসোর্ট, ডাইনিং হল, 9:20 সকাল। ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্যুরে আসা সবাই নাস্তা খেতে বসেছে একে একে। সবার চোখে ঘুম লেপ্টে আছে। হয়তো নাস্তা খেয়ে সবাই আরও একবার ঘুম দেবে। কাব্য যেহেতু সিনিয়র ভলেন্টিয়ার, তাইও নিজে খাবারের তদারকি করছে। কিন্তু আজকের চিত্র ভিন্ন একদম।
আজ দায়িত্ববান স্যারদের গুড স্টুডেন্ট কাব্য কাজ করছে কম, সদর দরজার দিকে আনচান চোখে নজর রাখছে বেশি, তাই কাজে হচ্ছে গন্ডগোল। জুনিয়র ভলেন্টিয়ার অবধি কাব্যকে নিয়ে গসিপ করে যাচ্ছে, তাদের ফেমাস কাব্য ভাইয়ের হলোটা কি আজ। ওদিকে কাজ করতে করতে গুড বয় কাব্য বারবার তাকাচ্ছে সদর দরজার দিকে, এই কুহু এখনো আসছে না কেন। তানিম কাব্যের পাশে দাঁড়িয়ে জুসের কন্টেনারে জুস ঢালছে, যেহেতু কাব্যের পাশেই তাই কাব্যের বারবার কাজ ফেলে সদর দরজার দিকে তাকানো ও ভ্রু কুচকে দেখছিল। জুস ঢালতে ঢালতে হঠাৎ তানিম বড্ড নির্বিকার গলায় জুসের কন্টেনারের দিকে চেয়েই বলল। কুহু আকাশে উঠছে। সাথে সাথে কাব্য আকাশের দিকে তাকালো, হকচকিয়ে বলে গেল। কোথায়? কোথায়? তানিম নিজের মতো করে কাব্যকে নিয়ে মশকরা করে আবারও জুস ঢালায় মন দিল। পর মুহূর্তে কাব্য ওর মতলব বুঝে গেল, তানিম মশকরা করছে ওর সাথে। কাব্য এবার চূড়ান্ত বিরক্তি নিয়ে তাকালো তানিমের দিকে। সিরিয়াসলি আকাশ, আর কিছু পাস নাই? তানিম জুস ঢেলে কন্টেনারে ঢাকনা লাগিয়ে নির্বিকার কণ্ঠে বলল। এটা কি বলেছি? তোর ইমাজিনেশনের আকাশে, কাজে মন দে শালা। বলেই তানিম অন্যদিকে চলে গেল। কাব্য কি করবে? ও জুনিয়র ভলেন্টিয়ারকে বড় কন্টেনারে পরোটা রাখতে বলে তানিমের পেছনে ছুটল। তানিম নিজের মতো কাজ করছে, কাব্যর পেছনে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলেই যাচ্ছে। আচ্ছা তানিম, প্রপোজ থেকে বিয়ে বেটার না? হালাল থাকবে, রাইট? তাই আমি ভাবছি কি বিয়ে করে ফেলি, কি বলিস? তানিম কিছু বলছে না, ও নিজের মতো খাবার টেবিলে সব গ্লাসগুলো উল্টে পাল্টে রাখছে। কাব্য ওর পেছনে ঘুরে এসে আবারও বলল। কুহু ভাই, আবার একটা সময় বোন ছিল, এখন প্রপোজ করবে এইভাবে, একটু কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তানিম নিজের মতো করে গ্লাস উল্টে রাখছে টেবিলে, যেন শুনছে না কাব্যকে। কাব্য তানিমের এই ডোন্ট কেয়ার ভাব দেখে এইবার কথা ছেড়ে বিরক্ত হয়ে ওর হাতে থাকা গ্লাস ঠাস করে রাখলো টেবিলে। কি বলছি আমি? আমাকে গাছ দেখাবে না তানিম? তানিম গা ছাড়া ভঙ্গিতে তাকালো রাগি রাগি কাব্যের দিকে। কে? কাব্য এবার থমথমে কণ্ঠে জানালো। বিয়ে করে ফেলি? এসব প্রপোজ করলে আমার ধারণা আমি ফেসে যাব। খুব থাপ্পড় মেরেও দিতে পারে। আমি ওর মতো চুনোপুটির কাছে থাপ্পড় খাচ্ছি, এটা দেখতে ভালো দেখাবে না। তার চেয়ে বিয়ে করে ফেলা বেটার অপশন। এই ব্যাপারে তোর কি ধারণা? তানিম ভ্রু বাঁকিয়ে পুরোটা কথা শুনে গেল, তারপর ভীষণ সতর্ক চোখে কাব্যের গাল হাত দিয়ে ছুঁয়ে নিয়ে বলল। গাল রাফ হয়ে আছে, থাপ্পড় দিলে কুহুরি ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। কাব্য বিরক্ত হয়ে গাল থেকে সরিয়ে দিল তানিমের হাত, রাগ দেখালো। ফাজলামো করিস না তানিম, আমি সিরিয়াস। তানিম নিজেও এবার রেগে গিয়েও থেমে গেল। আশেপাশে মানুষ দেখে শুধরে গিয়ে কাব্যের কাছে এসে হিসিস করে বলল। ফাজলামো আমি করছি? তুই করছিস ফাজলামি। করে রাজি না করে ডিরেক্ট বিয়ে করতে গেলে সংসার কিভাবে টেকবে তোর? কুহু পরদিন ডিভোর্স দিয়ে চলে যাবে, হবে তখন? খুশি হবে তখন? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো। একবার ডিভোর্স হয়ে গেলে মামা কান্দাও কুল পাবা না, বুঝছো? বলে তানিম আবারও অন্যদিকে চলে গেল। কাব্য দীর্ঘশ্বাস ফেললো একটা, তারপর আকাশের দিকে চেয়ে বড্ড দুঃখ নিয়ে আবদার করলো খোদার কাছে। ইয়া আল্লাহ, হেল্প করো প্লিজ, ঘর মনটা নরম করে দিও। আমি তোর মসজিদে সদকা দেবো একটা বড় অ্যামাউন্ট, প্রমিস। কুহু কুহু, এদিকে এদিকে আয়। হঠাৎ পেছন থেকে কেউ কুহুকে ডাকলো যেন। কাব্য হঠাৎ আশেপাশ থেকে কুহুর নাম শুনে আকাশ থেকে মুখ সরিয়ে সাথে সাথে মাথা নামিয়ে ওদিকে তাকালো। কুহু একটা সাদা থ্রি পিস পরেছে, সাথে গাঢ় লাল দোপাট্টা একটা শোল্ডারে রেখে ছেড়ে দিয়েছে, চুলগুলো খুলে রাখা, উঠছে এলোমেলো। কুহু চুল কানের পেছনে গুছতে গুছতে হাসতে হাসতে এগোচ্ছে একপাশে টেবিলে ঘিরে থাকা মেয়েদের দিকে। কাব্য তাকিয়েই রইল চূড়ান্ত অবসেশন নিয়ে। হয়তো এখনো কাব্য বুঝেনি এটাকেই হয়তো অবসেশন বলতো কুহু। কুহু সেদিন কাব্যকে বলেছিল ও অবসেসড কাব্যের প্রতি। হয়তো যখন কাব্য ওর সামনে আসতো কুহু তখন ঠিক এভাবেই মুগ্ধ দৃষ্টিতে তাকাতো কাব্যের দিকে। আজ কাব্যের মতো কুহুও হয়তো বা সদর দরজার দিকে বারবার বারবার তাকিয়ে দেখতো কাব্য এসেছে কিনা। কাব্যের বুক আবারও বেইমানের ন্যায় কুহুকে দেখে ধুকপুক শুরু করেছে, হার্টবিট করছে চূড়ান্ত দ্রুত গতিতে। কাব্য সেদিনের মতো আরেকবার চোখ খিচে উঠে হাতের তালুতে খামচা ধরে বুকের বা পাশে কুহুর থেকে চোখ সরিয়ে নিজের বুকের দিকে চেয়ে মৃদু শাসানো স্বরে বলে গেল। বি স্লো 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 প্লিজ। তারপর বুকে হাত রেখে কুহুর দিকে আবারও মাথা তুলে তাকালো। কুহু যখন ওর পাশ দিয়ে চলে গেল একটা ভ্যানিলা পারফিউমের ঘ্রাণ কাব্যের নাকে এসে হঠাৎই যেন খেললো। কাব্য চোখটা বুঝে ফেললো, পুরোটা ঘ্রাণ নিতে চাইলো যেন নিজের মধ্যে অকপটে। কুহু চলে গেল, গিয়ে বসেছে চেয়ারে, গল্প করতে লেগে গেছে। কুহুর ঘ্রাণও মুছে গেছে, কাব্যের বুক ধুকপুক স্বাভাবিক হয়েছে। কাব্য বুক থেকে হাত সরিয়ে নিল, মাথার পেছনটা চুলকাতে চুলকাতে কুহুর দিকে চেয়ে হঠাৎই
হালকা করে লজ্জা পেয়ে হাসলো ও ব্লাশ করছে ভীষণ। প্রেমে পড়ে গুড বয় শাহরিয়ার সিদ্দিক কাব্যের অবস্থা যে চূড়ান্ত বিপজ্জনক। পাশ থেকে একটা জুনিয়র প্লেটে করে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। কাব্যকে এভাবে ব্লাশ করতে দেখে থামলো, অবাক হয়ে জিজ্ঞাসা করেই বসলো। কাব্য ভাই, আপনি ব্লাশ করতেছেন কাকে দেখে? ছেলেটা অবাক হয়ে বলছে আর আশেপাশে খোঁজার চেষ্টা করছে কাউকে। ছেলেটার কথা শুনেই কাব্য মুখ থেকে হাসি একদমই গায়েব হয়ে গেল। সাথে সাথে মুখটা গম্ভীর করে ফেললো। রাগি রাগি মুখ বানানোর চেষ্টা করে ছেলেটাকে ধমক দিল। শাট আপ। মিটিং রুমে না আসতে চাইলে ভাগ এখান থেকে। ছেলেটা কাব্যের থ্রেট শুনে চোরের মতো চলে গেল। কাব্যদের মিটিং রুমে একবার যাওয়া মানে পুরুষসত্তার চূড়ান্ত বেজ্জত করে ফিরে আসা। প্রচণ্ড জ্বালায় এরা মিটিং রুমে মিটিং করার নাম করে। কাব্যর নজর হঠাৎ গেল পাশের কন্টেনারে রাখা পুডিংয়ের দিকে। কুহুর তো এক পুডিং অনেক পছন্দের। কাব্য সাথে সাথে ওর পাশ দিয়ে যাওয়া জুনিয়রকে ডাকলো। রাকিব। রাকিব থামলো, সাথে সাথে প্রিয় সিনিয়র ভাই ডাকে কাব্যের পাশে এসে দাঁড়ালো। জি ভাই। কাব্য একটা ছোট্ট প্লেটে অনেকগুলো পুডিং নিয়ে রাকিবের হাতে ধরিয়ে দিল। এটা ওই যে সেকেন্ড টেবিলে বসা, হোয়াইট ড্রেস, রেড দোপাট্টা, ওকে দিয়ে আসবে। আর হ্যাঁ, আমার নাম বলার দরকার নেই। রাকিব একবার দেখে নিল কাব্যের বলা মেয়েটাকে, তারপর হেসে বলল। বোনের প্রতি এত দরদ আপনার ভাই? কাব্যের মেজাজ সাথে সাথে বিগড়ে গেল। রাকিবের ঘাড়ে শক্ত করে দু হাত চেপে চিবিয়ে চিবিয়ে হাসার চেষ্টা করে বলল। হুম, বউ আমার, তুই ভাবি ডাকবে। কে ডাকবে? ভাবি? তাহলে সিয়া? রাকিব অবাক হলো। কাব্য পুরো নাম বলতে না দিয়ে বলে উঠল। আমাদের মিটিং যেন কোন রুমে হয় জানিস? রাকিবের মুখটা মিটিং রুমের কথা শুনে মুহূর্তে পাংশুটে হয়ে গেল। মাথা নামিয়ে মিনমিন করে বলল। সরি ভাই। কাব্য রাগ নামালো। রাকিবের ঘাট থেকে হাত সরিয়ে আবারও গুড বয় হয়ে বলল। গুড, গো নাও। কুহু ভ্রু কুচকে বলল। ভাবি? কার ভাবি? রাকিব বোকার মতো হাসলো স্ট্রেট। কুহু আশেপাশে দেখলো সন্দেহভাজন কাউকে না পেয়ে পরে রাকিবকে বলল। কে পাঠিয়েছে এই প্লেট? কা আসলে ভাই পাঠিয়েছে। রাকিব আমতা আমতা করে বলল। কুহু বিরক্ত হলো যেমন। জি, সেটাই জিজ্ঞেস করছি। কেন ভাই? নাম কি? তার নাম তার নাম তার নাম হচ্ছে ভাই। রাকিব বেচারা বেকায়দায় পড়েছে যেমন। কুহু অধৈর্য হয়ে বিরক্তি নিয়ে বলল। কারো নাম শুধু ভাই হয়? এর আগে পেছনে কিছু নেই? আছে তো। রাকিব ঘামছে। দূর থেকে কাব্যকে চোখের ইশারায় শাসাচ্ছে যেন নাম না বলে। রাকিব কি মনে করলো হঠাৎ প্লেটটা সজোরে কুহুর পাশে রেখে দ্রুত তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে বলল। খেয়ে নিন ভাবি, আমার কাজ আছে, যাই আমি। বলে এক দৌড়ে পগার পার হয়ে গেল। কুহু আম্মক হয়ে প্লেটের দিকে চেয়ে আরেকবার ছেলেটা যাওয়া দেখলো, অবাক হলো, হয়তো বলল। আশ্চর্য, ও পালালো কেন? শার্লিন আশেপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ একটু দূরে কাব্যকে দেখলো। কাব্য তানিমের সাথে দাঁড়িয়ে কথা বলতে বলতে বারবার কুহুর দিকে তাকাচ্ছিল। শার্লিন হঠাৎ গম্ভীর হলো, কুহুর দিকে ফিরে বলল। খেয়ে নে, কে পাঠিয়েছে ম্যাটার করে না, খাওয়াটা ইম্পর্টেন্ট। কুহু তবুও অবাক হয়ে তাকিয়ে দেখলো আরেকবার পালিয়ে যাওয়া ছেলেটার দিকে। জানা দরকার কোন ভাইয়ের অলিখিত বউ হয়ে গেল। ড্রিম স্কোয়ার রিসোর্ট, সন্ধ্যা 6:11। আজ রাতে ককটেল পার্টি হবে রিসোর্টের গ্রাউন্ডে। ড্রেস কোড ব্ল্যাক। ছেলেরা পরবে ব্ল্যাক শার্ট হোয়াইট প্যান্ট, মেয়েরা পরবে ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ব্লাউজের সাথে। ককটেল পার্টি উপলক্ষে কুহুর জন্য একটা সিল্ক শাড়ি লাগেজ থেকে বের করে রেখেছে শার্লিন। কুহু শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতে শার্লিন দ্রুত তাড়াহুড়ো করে শাড়ি টেনে কুহুর হাতে ধরিয়ে দিল। এটা পর, আমি গোসলে যাচ্ছি। কুহু শাড়িটা কোনো রকমে ধরলো। সিল্কের শাড়ি এতটা ফিনফিনে দেখে ইতস্তত হয়ে বলল। এটা কেন? শরীর সব দেখা যাবে শার্লিন। শার্লিন টাওয়েল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে চেঁচিয়ে বলল। ককটেল পার্টিতে এটাই পরছে সবাই। ব্লাউজ আছে ফুল হাতার, টেনশন নিস না, পরে ফেল, আমি এসে চুল কার্ল করে দেব। বলেই শার্লিন ওয়াশরুমের দরজা আটকে দিল। কুহু বেচারি বেকায়দায় পড়েছে। এই শাড়ি কিভাবে পরবে, কেমন দেখাবে যদি সবটা দেখা যায়। কুহু কখনোই এতটা রিভিলিং শাড়ি পরেনি। সিল্কের শাড়ি ওই প্রথম পরা হবে। কুহু ভোতা মুখে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের শরীরের ওপর মেলে উল্টে পাল্টে দেখতে লাগলো। ততটাও বোঝা যায় না, তবুও আচ্ছা পরে ফেলা যাক। বেশি শরীর দৃশ্যমান হলে খুলে ব্ল্যাক কুর্তি পরে ফেলবে। কুহু রুমের একপাশে গিয়ে কোনো রকম ব্ল্যাক ব্লাউজ পেটিকোট পরে হেঁটে এসে আয়নার সামনে শাড়িটা নিয়ে দাঁড়ালো। তারপর পরা শুরু করলো। সে ঘুরে বালি, শাড়িটা পরাই যাচ্ছে না একদমই। সিল্কের শাড়ি হওয়াতে একদিকে সামলালে আরেকদিক খুলে পড়ছে, কি মহা সমস্যা। কুহু শাড়ি নিয়ে যখন স্ট্রাগল করে যাচ্ছে ঠিক তখন ওয়াশরুম থেকে শার্লিন বেরিয়ে এলো। এসে শাড়ি হাতে নাস্তানা বোধ কুহুকে দেখে অবাক হয়ে বলল। কিরে, পড়িস না এখনো? কুহু ফিরল শার্লিনের দিকে। শার্লিন চুলে টাওয়াল দিয়ে ঝাড়ছে। কুহু ভীষণ বিরক্ত হয়ে বলল। পারছি না,
খুলে পড়ে যাচ্ছে বারবার। কি শাড়ি এনেছিস সেসব? শার্লিন মাথালে তোয়ালে পেঁচিয়ে এগিয়ে এলো, তারপর কুহুকে সোজা করে দাঁড় করিয়ে বলল। পরিয়ে দিচ্ছি, সোজা হয়ে ধর। কুহু বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে রইল। শার্লিন প্রফেশনালদের ন্যায় ভালো করে মেপে ঝেপে সতর্ক চোখে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল, তারপর সুন্দর করে চুল কাল করে ছেড়ে পেছনে দিল, আর মুখে মিনিমাল মেকআপের সাথে ডার্ক রেড লিপস্টিক দিয়ে দিল। ব্যাস, কুহু তৈরি। কুহু এতক্ষণ একবারের জন্য আয়নায় দেখেনি। এবার শার্লিন সম্পূর্ণ তৈরি করা শেষ করে একটু সরে কুহুকে নিজে ভালো করে দেখলো, পরপর খুশি হয়ে চোখ টিপ্পনি দিয়ে বলল। পরিয়ে দিচ্ছি, সোজা হয়ে ধর। কুহু ভ্রু কুচকে রাগ হবার ভান করলো। শার্লিন ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করাতে করাতে বলল। সত্যি বলছি, আমি গাধা? আসলেই ভালো লাগছে, দেখ নিজে। কুহু আয়নায় নিজের দিকে তাকালো, অবাক হয়ে নিজেকে দেখতে থাকে। আসলে ওকে ভালো দেখাচ্ছে। শেষ কবে এতটা সুন্দর করে সেজেছে কুহু জানা নেই। গত 6 মাস কুহু জীবনটাই পুরো বদলে দিয়েছিল। হাসতে ভালোবাসা কুহু মন মরা যখন হয়ে যায়, তখন থেকে মেকআপ সাজগোজের প্রতি মনটাই উঠে গেছে কুহুর। আজ এতদিন পর নিজেকে এরূপে দেখে এক হয়ে তাড়িয়ে তাড়িয়ে দেখতে লাগলো নিজেকে। শার্লিনও পাশ থেকে মস্করা করে কুহুর কোমরে চিমটি কাটলো হঠাৎ। আচমকা এটাতে কুহু কেমন কোমর ডলতে ডলতে শার্লিনের দিকে রেগে তাকালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।